আসসালামু আলাইকুম। চারদিকে কোনো নেই বৃষ্টি এবং কাঠফাটা রোদে পুরো বাংলাদেশ খুবই দুর্বিষহ, বাট আমি নিয়ে আসছি রেইনকোট। মনে হচ্ছে বাংলাদেশ জুড়ে আমার যেমন ভারী বর্ষণ, বাট কোথাও বৃষ্টি না থাকলেও রেইনকোট কবিতার এই গল্পটি আজকে আমরা পড়বো, যেটি কিনা এইচএসসি প্রথম পত্রের বাংলায় অন্তর্ভুক্ত সিলেবাসের একটি গল্প। এবং গল্পটি কে লিখেছেন আমরা সবাই জানি, আখতারুজ্জামান ইলিয়াস। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আজকের এই একটি ক্লাসে বোর্ড বই ধরে ধরে লাইন টু লাইন চুলচেরা চিরুনি অভিযান চালাবো, একটা লাইনও বাদ যাবে না। যত এমসিকিউ সিকিউ অনুধাবনমূলক প্রশ্ন আসবে এই একটা ক্লাস থেকে তোমরা জানতে পারবা। এমসিকিউ সলভ করবো আলাদা করে, এবং আমি তোমাদের এই পড়ানোর পর কিছু এমসিকিউ দেখাই দিব। যদি তোমরা এগুলো উত্তর করতে পারো তার মানে তুমি পুরো ক্লাসটা বুঝছো। তারপর সৃজনশীল আমরা দেখাবো যে এখান থেকে কীরকম সৃজনশীল আসলে কীরকম উত্তর করতে হবে, কীভাবে সৃজনশীলে 10-এ 10 বা 10-এ 9 পাওয়া যাবে। সো আর কি চাও এই একটা ক্লাস থেকে? সো যারাই দেখছো, যখনই দেখছো, যেখান থেকে দেখছো, যেভাবেই দেখছো, এই পোস্টে সবার আগে একটা লাভ রিয়েক্ট বা একটা কেয়ার রিয়েক্ট দিয়ে দাও হয়েছে, থ্যাংক ইউ। তারপর এই ক্লাসের পোস্ট বা ক্যাপশনটা একটু খেয়াল করো, সেখানে 3টা জিনিস করতে বলেছি এই ক্লাসটা করার জন্য। কমেন্টে একটু কাইন্ডলি আজকে 1 মিনিট সময় নিব ক্লাসটার আগে, এরপর যথারীতি আমরা পুরো এই বাংলা প্রথম পত্র রেইনকোট এইচএসসি 24-25 কিংবা যারা নতুন কলেজে উঠবা তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, আগে থেকে পড়ে রাখো, কলেজে উঠে একদম বিন্দাস তুমি বুঝবা সব কিছু। সো যারাই দেখছো সবার আগে এই পোস্টটাকে রিয়েক্ট করো, তোমার আইডিতে একটা শেয়ার করে ডান করে জানো। আমি একটা কথা বারবার বলি তোমাদের, আমি তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি ক্লাসটাতে রিয়েক্ট দাও, তোমার একটা আইডিতে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, কে কোন জেলা থেকে দেখছো একটু জানিয়ে দাও। যত বড় বন্ধু একটু মেনশন করে শেয়ার করে ডান লিখে জানো যে ভাইয়া শেয়ার করছে, আজকে ক্লাসটা আপনি উড়াধুরা নেওয়া শুরু করেন। সো 1 মিনিট সময় আমিও শেয়ার করছি তোমাদের সাথে সাথে, তোমরা একটা রিয়েক্ট করে কমেন্টে একটু এইটা লিখে দাও কষ্ট করে, @HIGHLIGHT হাইলাইট লিখে দাও, বা @everyone লিখে একটু শেয়ার করতে থাকো, ডান লিখে জানাও। তোমাদের পাশাপাশি তোমাদের নাবিল ভাইও শেয়ার করছে। তারপর এই সাইটটা দেখো, আজকে ক্লাসে কি কি হবে, পুরো বোর্ড বইয়ের গল্পটা ভেঙে চুরে আজকে বোঝাবো। এমসিকিউ যদি এই গল্প থেকে 2-3টা আসে তুমি 100% উত্তর করতে পারবা। সো যারা দেখছো আমি একটু তোমাদের পাশাপাশি শেয়ার করে দিচ্ছি এই রেইনকোট গল্পের জন্য, এইটা একটু সবাই কমেন্টে লিখে দাও। আমাকে জাস্ট 1 মিনিট সময় দিও। ওকে ঠিক আছে, সবাই রিয়েক্ট করে দাও পোস্টে, 1 মিনিট সময় দাও। আচ্ছা আমি একটু শেয়ারটা করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ওকে আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের পাশাপাশি, আর বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিও। ওকে 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 আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের পাশাপাশি, রাইট? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমিও তোমাদের পাশাপাশি শেয়ারটা করে দিচ্ছি, কোনো প্যারাই নাই, চিল। ওকে দেখতে দেখতে অনেকে যুক্ত হয়েছে, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে জানিয়ে দাও। একটু বন্ধুদেরকে কান ধরে টেনে নিয়ে আসো, যে যারা 24 ব্যাচ, যে এইচএসসি তো সময় নাই, ঠিক আছে, তোরা কি করতেছিস, ক্লাসটা কর। 25 ব্যাচ ইয়ার ফাইনাল পরীক্ষায় এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার অ্যাডমিশন টেস্টে ঠিক কীভাবে এখান থেকে প্রশ্ন আসবে, তাও বাংলার অ্যাডমিশন টেস্টের তোমার এই প্রিপারেশনটা একটা ক্লাসই হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টেও কী টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে ধরাই দিব, যে বাংলা থেকে, বাংলা প্রথম পত্র থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে, রাইট? সো কারা কারা শেয়ার করেছো ডান লিখে জানিয়ে দাও, একটু কমেন্টে লিখে প্রচুর বন্ধু মেনশন করো, সর্বোচ্চ আজকে মেনশন করবা, সর্বোচ্চ শেয়ার করবা, তোমাদের জন্য একটা গিফট আছে। সেই গিফটটা হতে পারে আমার জিকে কোনো কোর্স। দেখি কারা আজকে সর্বোচ্চ এটা করতে পারো, দেখি তো কারা করতে পারো। আমি দেখতে চাই কারা সর্বোচ্চ শেয়ার করে সেই গিফটটা লুফে নিবা আজকে ক্লাসে। এবং তুমি শেয়ার করলেই হবে না, এটা আমার পেজে স্ক্রিনশট দিয়ে, যত পারো মেনশন দিয়ে, যত বেশি পারো স্ক্রিনশট দিয়ে আমার পেজে পাঠিয়ে দাও যে ভাইয়া আমি এটা করেছি, ঠিক আছে। ওকে আমি আমার সব গ্রুপে শেয়ার করে ডান, এইবার আমি কথা না বলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এছাড়া লাল সালু বলি বা নাটক যাই বলি, সেই জায়গায় সিরাজউদ্দৌলা এটাতে কার কার প্রবলেম আছে, এইটার ক্লাস কারা কারা চাও, এইগুলার ক্লাস কারা কারা চাও, একদম বিশ্লেষণ করে ক্লাস কারা কারা চাও একটু জানিয়ে দিতে পারো যে ভাই এইটার ক্লাসও আমরা চাই। সিরাজউদ্দৌলা কাদের প্রবলেম আছে, এটা একটু কমেন্ট করো। আর কারা কারা চাও, কবে ক্লাসটা চাও তোমরা জানিয়ে দাও খালি, ঠিক আছে। আচ্ছা একটু ফ্রেন্ডদের মেনশন দাও, একটু জানিয়ে দাও। ওকে অনেকেই কমেন্ট করছো।
আচ্ছা, আমারও তো শেয়ার করতে হবে, কারণ আমার পেইড গ্রুপে যারা আছে ওরা তো ধরো ক্লাসটার জন্য ওয়েট করতেছে, তাই না? সো ওদেরকেও আমি শেয়ারটা করে দিলাম। আচ্ছা, ডান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই গরমের সবাইকে তুমি অনেক শান্তি দাও, অনেক স্বস্তি দাও, আর আমি যাতে ঠিকঠাক মতো ক্লাসটা নিতে পারি। আমার এখানে অনেক গরম, সেই তৌফিকটা আমাকে দাও, আমিন। আমার জন্য দোয়া করবো। আমি বিসমিল্লাহ শুরু করছি। তোমরা খাতা কলম রাখতে পারো বা বোর্ড বইটা রাখতে পারো। যেই লাইনটাকে বলবো ইম্পর্টেন্ট দাগ দিয়ে ফেলবা, যেখান থেকে যেরকম প্রশ্ন আসতে পারবে বলবো দাগ দিয়ে ফেলবা। বইটা হাতে রাখো, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আচ্ছা, আর পিন পোস্ট করে দিয়েছি যারা আমার জিকে কোর্সের সম্পর্কে জানতে চাচ্ছ, তোমাদের 24-25 ব্যাচ পিন পোস্ট করে দিয়েছি। চলো কথা না বলে শুরু করে দিচ্ছি। নেটে একটু প্রবলেম হবে এখন, কান্ট্রি ওয়াইড এটা বলে দিয়েছে। সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? কেউ মেনশন করে না, কেউ ফ্রেন্ডদেরকে মেনশন করে না, খুবই আফসোসের ব্যাপার এটা। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। সো চলো আমরা যথারীতি আমাদের চলে আসলাম আমাদের পুরো গল্পের মধ্যে। একদম বোর্ড বইটা যদি হাতে নাও তাহলে তোমরা এইটাই দেখতে পাবা, একদম এক্স্যাক্টলি তোমরা এইটা দেখতে পাবা, এই লাইনগুলো দেখতে পাবা। ক্লিয়ার? বোর্ড বইটা হাতে নিলে তোমরা এই লাইনগুলো দেখতে পাবা। সো বোর্ড বই ধরে ধরে এখন বিশ্লেষণ করবো। একটু সময় নিয়ে নেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত, বাট ক্লাসের আগে এইটা একটু নিতেই হয়, কারণ তোমাদের শেয়ার করিয়ে দিতে হয়, তোমাদের সাথে একটু কমিউনিকেট করতে হয়। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতা কলম নিয়ে রাখো আর বোর্ড বইটা নিয়ে রাখো, যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা তোমরা দাগায় নিবা। ওকে, প্রথমে হচ্ছে রেনকোট গল্পে। এটা রেনকোট গল্প আমরা জানি সবাই, যারা মাঝখান থেকে আসবা প্রথম থেকে ক্লাসটা দেখে নিবা। ওকে, আমি একটু ওকে, ঠিক আছে। ভোররাত থেকে বৃষ্টি। এখন ভোররাত থেকে বৃষ্টি এটা বললে তোমরা যারা যারা রেনকোট গল্প সম্পর্কে কিছুই জানো না, তারা বলবা ভাইয়া পুরো বই রেনকোট আখতারুজ্জামান ইলিয়াসে শুরু করে দিয়েছে, এই গল্পের কোনো প্রেক্ষাপটে আমরা জানি না। দেখো, এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন একটা আমাদের গল্প, ঢাকার গল্প। ঢাকা কলেজের সামনে যে ঘটনাটি হয়, এবং তখন মুক্তিযুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছিল। সো এই সময়টাতে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প। গল্পটা শুরু করতে গেলে প্রথমে দেখবা যে মনে হবে যে কিছুই বুঝতেছো না, আস্তে আস্তে যত ভিতরে যাবা দেখবা ঘটনা তত আরও গাঢ় হয়ে আসবে। ঠিক আছে? সো এই গল্পটা থেকে যদি ঘ নাম্বারে বা সৃজনশীলের এই 4 নাম্বার প্রশ্নের উত্তর আসে, সেক্ষেত্রে বিশেষ করে এই গল্পের মূল ভাবটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো ক্লাসটা শুরু করার আগে আমরা যদি মূল ভাবটা একটু পড়ে নেই, আমাদের কি ভালো হবে না? তাই না? সো এটা শুরু করার আগে আমরা এই গল্পের একটু মূল ভাবটা দেখে নিই। গল্পের মূল ভাবটা কি আসলে? রেইনকোট গল্পটি বাংলা কথা সাহিত্যের অনন্য সাধারণ প্রতিভার অধিকারী আখতারুজ্জামান ইলিয়াস স্বাধীনতা যুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচনা করেছেন। মুক্তিযুদ্ধের শেষ সময়ে খেয়াল করবা, ঢাকা বাংলাদেশের যুদ্ধাবস্থা, পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র, মুক্তিযোদ্ধাদের তৎপরতা এবং দেশীয় রাজাকারদের সাথে পাকিস্তানের হানাদার বাহিনীদের যে চিত্র অঙ্কিত হয়েছিল, সেই চিত্র এই গল্পের কথক প্রফেসর নুরুল হুদা, নামটা ভালো করে মুখস্থ করবা। তার বর্ণনার মধ্য দিয়ে তার জবানিতে যুদ্ধকালীন অবস্থাকে তুলে ধরা হয়েছে। রেইনকোট এর প্রতীকী তাৎপর্য অসাধারণ, কারণ এই যে নুরুল হুদা, তিনি ছিলেন একটা ভীতু টাইপের লোক। তিনি তো পাকিস্তানিদের ভয় পেতেন, অনেক আতঙ্কে থাকতেন, কিন্তু তার শ্যালক মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা। তো একদিন বৃষ্টিতে এই নুরুল হুদা তার শ্যালক মুক্তিযোদ্ধার মিন্টুর রেইনকোটটা পরে সে আলাদা ধরনের একটা অনুভব করেছে, একটু সাহস পেয়েছে, একটু শক্তি পেয়েছে, ভয় কেটে গিয়েছে। এইটি হচ্ছে এই রেইনকোট গল্পের একটা আলাদা একটা তাৎপর্য, রাইট? সো যেটা তার শ্যালক মিন্টুর, আমরা জানি বর্ষার দিনে সেটা গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে ভয় সঞ্চারিত হয়েছে। সে ভয় থেকে সে উৎসতা, সাহস, দেশপ্রেম পেয়েছে। গল্পটিতে মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করা হয়েছে। সময়ের প্রয়োজনে কিছু কিছু সাধারণ ও ভীতু প্রকৃতির মানুষও সাহসী হয়ে ওঠে। যা হওয়ার হবে এই মনোবৃত্তি ভয়কে দূর করে দেয়। আবার কোনো কোনো পোশাকে এমন বাহাদুরি থাকে যে তা পরলেই মেজাজ মর্জি অন্যরকম হয়ে ওঠে, রাইট? মুক্তিযুদ্ধের শ্যালকের রেইনকোটটা পরে নুরুল হুদাও নির্ভয়, সাহসী ও দেশপ্রেমিক হয়ে ওঠে। রাস্তায়, বাস স্ট্যান্ডে, বাসে, এমনকি গ্রেপ্তার হওয়ার পরও তার কিছু ভয়টয় থাকে না। তো এই হচ্ছে গল্পের মোটামুটি মূলভাবে। এখন তোমরা এই গল্পের লেখক পরিচিতি থেকে বিভিন্ন সময় অ্যাডমিশনে তোমাদের ইন্টারে বোর্ড পরীক্ষায় কিন্তু তোমরা এমসিকিউ পাবা, গুরুত্বপূর্ণ। তাই এই লেখক পরিচিতির পুরো A to Z আমি সুন্দর করে সাজানো আছে এখানে। তোমরা দেখো যে ওনার কে এই রেইনকোট লিখছে, তার জন্ম তারিখ কবে, তার জন্মস্থান কোথায়, পিতার নাম, মাতার নাম, শিক্ষা জীবন, উচ্চ মাধ্যমিক শিক্ষা, কর্মজীবন, তিনি কোথাও অধ্যাপক ছিলেন, তার প্রবন্ধ গ্রন্থ, পুরস্কার,
এবং ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। যারা পেইড ব্যাচে রয়েছে তারা তোমরা কিন্তু এই স্লাইডগুলো পেয়ে যাবা, ঠিক আছে। আর এই গল্পের উৎসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আমি আবারও বলছি, এই গল্পের এই উৎসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও এই পুরোটা তোমাদের একটু পড়িয়ে দেই, আমি বললে হয়তো তোমাদের মনে থাকতে পারে বা মুখস্থ হতে পারে, তাই আমি একটু পড়ে দেই দায়িত্বটা না দিয়ে। এই ক্লাসের যখন তোমাদের হবে, আমি একটু পরে তোমাদের মূল পাঠে চলে যাব, তার আগে একটু দেখাই। তো এই রেইনকোট গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তার জন্ম 12 জানুয়ারি 1943 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান কিন্তু গাইবান্ধার গটিয়ায়, কিন্তু এটা তার মামার বাড়ি, কিন্তু তার নিজের গ্রাম হচ্ছে বগুড়ার একটা উপকণ্ঠ নারুলি গ্রামে। মাথায় রাখবা, তার জন্ম হয়েছে মামার বাড়িতে গাইবান্ধার গুটিয়ায়, কিন্তু তার প্রকৃত বাড়ি বা পিতার বাড়ি সেটাও কিন্তু তোমার কি বলে বগুড়ার উপকণ্ঠে বা বগুড়ার পাশে একটা গ্রাম নারুলি গ্রামে। এই দুটা মাথায় রাখবা। পিতার নাম BM ইলিয়াস, মাতার নাম কিন্তু মরিয়ম ইলিয়াস, এবং তিনি মেট্রিক পাস করেন 1958 বগুড়া জেলা স্কুল থেকে। ইন্টারমিডিয়েট পাস করেন ঢাকা কলেজ থেকে। এই ঢাকা কলেজকে ঘিরেই কিন্তু এই রেইনকোট গল্পটা আমরা জানবো। এবং তিনি উচ্চতর BA বাংলা MA বাংলায় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে আমার সিনিয়র ভাইয়া তিনি। তারপর এগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর তার গল্পগ্রন্থ, বিশেষ করে আমি আবারও বলি, তার এই উপন্যাসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে চিলেকোঠা সেপাই খোয়াবনামা। চিলেকোঠা সেপাই খোয়াবনামা এটি কার রচিত? আখতারুজ্জামান ইলিয়াস রচিত। এটি কি উপন্যাস? এগুলা কি উপন্যাস? মাথায় করবা। আবার তার গল্পগ্রন্থগুলো হচ্ছে অন্য ঘরে অন্নস্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দুজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, রাইট? এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং মৃত্যুবরণ করেন 1997 অ্যান্ড হচ্ছে 4 জানুয়ারি। এবং মাথায় রাখবা যে এই রেইনকোট গল্পটি, আমি বলছি এখান থেকে এমসিকিউ আসতে পারে, 1995 সালে প্রকাশিত হয়। এটি তার সর্বশেষ গল্পগ্রন্থ, সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আমি এখানেই বলেছি জাল স্বপ্ন, স্বপ্নের জাল 97, এইটা থেকে নেওয়া হয়েছে। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সংগ্রহ 1 থেকে। তাহলে ভাই, এটা গল্পটি প্রকাশিত হয় তোমার 1995। এটা আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ 1 থেকে নেওয়া হয়েছে, রচনা সমগ্র 1 থেকে। এবং এটা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল। জাল স্বপ্ন, স্বপ্নের জাল থেকে। সো এগুলো এমসিকিউ আসলে তোমরা কিন্তু এখন উত্তর করতে পারবা, কোনো প্রবলেম নাই, এগুলো আসলে তোমরা উত্তর করতে পারবা। সো এইটা একটু আমাদের দেখিয়ে নিলাম। এরপরে আমরা কবি পরিচিতি দেখেছি। এরপরে তোমাদের স্লাইডে যেগুলো দিয়ে দিব, এই গল্পে বেশ কিছু ইংরেজি শব্দ, বেশ কিছু উর্দু শব্দ থাকবে, একটু কঠিন শব্দ থাকবে। বানানগুলো কিন্তু তোমাদের এখন, তোমরা যারা এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখছো, একটা জিনিস খেয়াল করবা। তোমরা হয়তো ভাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামারের যে বানান চ্যাপ্টারটি রয়েছে সেগুলো হয়তো আমাদের গ্রামার বই থেকে আসবে না, সেগুলো এই রিসেন্ট 2-1 বছর থেকে দেখা গিয়েছে টেক্সট বুক থেকেই বানান আসে। তোমাকে একটা প্রশ্ন করবে যে নিচের কোন বানানটি সঠিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সেখানে এই বানানগুলোর ভুল বানান দিয়ে দিবে, আর এখান থেকে সঠিক একটা বানান দিয়ে দিবে, তোমাকে ধরতে হবে। তাই তুমি যখন এখন টেক্সট বুক পড়ছো, এই বানান কোনগুলো একটু কঠিন কঠিন বা এগুলো সতর্ক থাকবা। আমি এগুলো দিয়ে দিয়েছি, এগুলো তোমরা যারা পেইড ব্যাচে পেয়ে যাবা। তারপর হচ্ছে আমরা আজকে এই গল্পটা পড়ার পর এখানে পুরা অনেক এমসিকিউ সলভ করব, প্লাস সিকিউ সলভ করব। চলো কথা না বলে আমরা চলে যাই আজকে আমাদের যে গল্পটি রয়েছে। সবাই একটু মনোযোগ দিও। তোমরা একটু যদি সবাই একটা করে শেয়ার করো, জাস্ট একটা করে শেয়ার করো আইডিতে, এবং বন্ধুদেরকে একটু মেনশন দাও। আমি দেখতে চাই কারা কারা বন্ধুদের মেনশন দিবা। আমি একটু তোমাদের নামগুলো পড়বো, হ্যাঁ ঠিক আছে? এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আখতারুজ্জামান ইলিয়াসের এই রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, দেখি একটু কমেন্ট করে জানাও। এই মাত্র কিন্তু বলছি, না পারলে কিন্তু সমস্যা। এই যে সাদিয়া খাতুন কিন্তু কি করেছে, সাদিয়া খাতুন ইন্সপায়ারেশন লিখছে জয় সরকার। সাদিয়া খাতুন কিন্তু তোমার অনেক মেনশন দিচ্ছে। তারপর আর কারা কারা মেনশন দিচ্ছে আমি একটু দেখতে চাই, একটু কারা কারা। এই যে সাদিয়া খাতুন কিন্তু মেনশন দিয়েই যাচ্ছে, দেখছো? একটা পোস্টে রিয়েক্ট করে দাও যারাই দেখছো, তারপর একটু মেনশন দিয়ে দাও যখনই দেখবা। না, আমি বাংলা কোর্স লঞ্চ করিনি, বাট আমি ইন্টারের বাংলাটা পড়াচ্ছি, যাতে তোমাদের যারা এসি 24-25 রয়েছে তারা যাতে জানতে পারো, বাংলাটা পড়তে পারো, প্লাস জানতে পারো যে আমি সাধারণ জ্ঞান পড়াই। ইন্টারে তো সাধারণ জ্ঞান নাই, তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আর তোমাদের একটু ফ্রি এগুলো জানার জন্য আমি জাস্ট ক্লাসগুলো করাচ্ছি। তবে আশা করি মোটামুটি খুব খারাপ পড়াবো না। জাল স্বপ্ন, স্বপ্নে জাল লিখেছে নাসরিনারা, নির্মল শর্মা, তাজকিয়া, ফখরুল হাসান ফাহাদ, খাদিজাতুল কুবরা, প্রহেলিকা, মনির, প্রিয়ন্তী, রবিন, শাহেদ। এইবার বলো যে আখতারুজ্জামান ইলিয়াসের প্রকৃত বাড়ি বা পিতার বাড়ি কোথায়? আর আখতারুজ্জামান ইলিয়াসের দুইটার
উপন্যাস রয়েছে, এইগুলো একটু কমেন্ট করে জানাও। দুটো উপন্যাস রয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, দুটো উপন্যাস রয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখতে চাই কারা কারা এগুলো জানো। আজকে প্রচুর গরম, তাই গেঞ্জি পরে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আচ্ছা, এই যে জায়মান কিন্তু মেনশন দিচ্ছে, ওকে, মেহেদি মেনশন দিচ্ছে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর আইডিতে যারা শেয়ার করবা, আজকে আমি একটা কথা বলবো, যারা এইচএসসি 24-25 ফ্রি অ্যাডমিশন করছে, আজকে ক্লাস থেকে একজন ফ্রি অ্যাড হতে পারবা 1300 টাকার কোর্সে। কী করতে হবে, ক্লাসটা 10টা 20টা যত পারো নিজের আইডিতে বিভিন্ন কলেজের গ্রুপে ফ্রেন্ড গ্রুপে শেয়ার করো। দ্বিতীয়ত যত পারো বেশি মেনশন করো, সেটা স্ক্রিনশট নাও, শেয়ারের স্ক্রিনশট নাও, আর ক্লাসে বেশি বেশি অ্যাক্টিভ থাকো, কমেন্ট করো, ঠিক আছে? সর্বোচ্চ যে করবা আমার পেজে স্ক্রিনশট দেখে তাকে আমি আমার ফ্রি পেইড গ্রুপে অ্যাড করে দিব। এই বাংলা ক্লাস যেটা সর্বোচ্চ শেয়ার করবা। সময় হচ্ছে আগামী 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে দেখি। ওকে, তোমরা যারা লিখতেছো খোয়াবনামা চিলেকোঠা সেপাই, সাজিদ লিখছো বগুড়ার নারুলি গ্রাম, নট নুরুলি গ্রাম, নারুলি গ্রাম, নারুলি নারুলি নারুলি। হ্যাঁ, আজকে সবটা গল্প পড়াবো, সবটা গল্প পড়াবো। নারুলি গ্রাম, ভাইয়ের ক্লাস অলওয়েজ জোস, সাকিরা বলতেছে থ্যাংক ইউ তোমাকে। নারুলি গ্রাম, নারুলিতে। হ্যাঁ, পেট বেচে খাদিজা, তো তুমি আমার পেট বেচে আমি জানি, এই স্লাইডগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পুরো আজকে এটা পড়াবো। আচ্ছা, উপন্যাস হচ্ছে খোয়াবনামা চিলেকোঠা সেপাই, নীল ডানার হলুদ পরি লিখেছো। ওকে 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 ওকে, বাহ, তোমরা সেই 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 জোস জোস, অনেকেই জানো, আলহামদুলিল্লাহ। চলো গল্প আমরা শুরু করে দিই কথা না বলে। দেখো, ভোর রাত থেকে বৃষ্টি, যখন গল্পটা শুরু হয়, এই গল্পগুলো বলছেন কে কে বলছেন? নুরুল হুদা বলছেন, ঠিক আছে? তিনি ঢাকা কলেজের একজন প্রফেসর। আহা বৃষ্টির ঝমঝম বল, আহা কখন বলেছে? যখন কোনো কেউ একটা এনজয় করে, আহা কি শান্তি। আর যখন কেউ বিরক্ত হয়, আহ কি অশান্তি বলে না, আহা কি অশান্তি এটা বলে না, কিন্তু আমরা কিন্তু এখন বলি আহ কি অশান্তি, রাইট? আর বৃষ্টির সাউন্ডটা কিরকম? জমজম, এটা মাথায় রাখবো, আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। ভোর রাত থেকে বৃষ্টি আসতে পারে, আসতে পারে, আসতে পারে, আসতে পারে যে চিলেকোঠার, না সরি, এই রেনকোট গল্পের প্রথম লাইনটি কি ছিল? সেটা হচ্ছে ভোর রাত থেকে বৃষ্টি। বৃষ্টি কোন সময় থেকে? ভোর রাত থেকে। বৃষ্টি কোন সময় থেকে? সকাল থেকে, ভোর রাত থেকে, রাত থেকে, দুপুর থেকে। এইভাবে কিন্তু এমসিকিউ হতে পারে, বিশেষ করে এরকম জটিল এমসিকিউ হয় কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে। তাহলে বৃষ্টিটা কখন থেকে? ভোর রাত থেকে। বৃষ্টির বোলটা কেমন? জমজম বোল, এবং লেখক কিন্তু এনজয় করছে, আহা জমজম বোল, ভোর রাত থেকে বৃষ্টি, এবং তার একটা ভালো লাগছে, এনজয় করছে। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। লেখক বলছে যে এই বৃষ্টি যখন শুরু হয়েছে এটা হয়তো 3 দিন ধরে চলবে। কেন চলবে? সে কি আগে থেকে জানে, বা এটা কি লেখা ছিল যে বৃষ্টি শুরু হলে 3 দিন চলবে? না, এইটাই আসে দেখো, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এইগুলো হচ্ছে প্রাচীন খনার বচন। খনার বচন বলতে আর কিছু না, আজ থেকে প্রায় 50, 60, 70, 100 এরকম বছর, 200 বছর আগে, যখন এরকম আবহাওয়ার জন্য স্যাটেলাইট স্টেশন ছিল না, বিজ্ঞানসম্মত কোনো তথ্য ছিল না, তখন কৃষকরা বিভিন্ন ধরনের কবিতা পড়তেন, এবং ওই কবিতাগুলো যারা নতুন কৃষক তারা মুখস্থ করতেন। এরকম টাইপের যে গল্পগুলো, সেই গল্পের মধ্য দিয়ে তারা আবহাওয়ার বিভিন্ন বার্তা দিতেন, এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বার্তা দিতেন, যে শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। তখন এরকম ছিল খনার বচনটা, শনিবারে শুরু হইলে বৃষ্টি চলবে 7 দিন, আর মঙ্গলবারে যদি কোনো বৃষ্টি হয়, বৃষ্টি 3 দিন হবে। তো এটা সবাই মুখে মুখে রাখতো, গল্প করতো। একজন কৃষক থেকে তার ছেলে শিখতো, তার ছেলে থেকে তার নাতি শিখতো। এইভাবে কিন্তু এই খনার বচনগুলো দিয়েই কিন্তু আমরা মনে রাখতাম যে কখন কি হবে, কখন চাষবাস, কখন কি করা লাগবে। তো যেহেতু বৃষ্টি 3 দিন চলবে, তার মানে মঙ্গলবার থেকে, হয়তো মঙ্গলবারে বৃষ্টিটা শুরু হয়েছে ভোর রাতে। সো শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। শনিবার শুরু হলে 7 দিন বৃষ্টি চলবে, মঙ্গলবার শুরু হলে 3 দিন বৃষ্টি চলে। এটা আগের একটা ধারণা ছিল, এবং বাকি অন্য সব কোনো দিন যদি শুরু হয় 7 দিন টানা বৃষ্টি চলবে। এটা জেনারেল স্টেটমেন্ট। এই জেনারেল স্টেটমেন্টের বাংলা হচ্ছে সাধারণ বিবৃতি, খেয়াল করবা। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, বলতেছে এইটা একটা সাধারণ কথা, বাট আরো আরো স্পেসিফিক এরকম গল্প আছে, এরকম লাইন আছে, কবিতা আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। মঙ্গলে কিন্তু শুরু হলে 3 দিন চলে, আমরা জানি। এটার একটু ব্যাখ্যা করে বলছে না, আর একটু স্পেসিফিক কথাবার্তা আছে। মঙ্গলের ভোর রাতে যদি শুরু হয়, আগামী টানা 3 দিন গুরু 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 করে, গুড়ি গুড়ি করে বৃষ্টি চলবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু চলে যাচ্ছে, আমি তোমাদেরকে স্ক্রিন টাইমটা একটু ঠিক করে দেই। SCR স্ক্রিন ডিসপ্লে সেটিংয়ে গিয়ে আমি একটু স্ক্রিন টাইমটা ঠিক করে দিই, কারণ নাহলে একটু পরে পরে চলে যাবে, রাইট? আচ্ছা,
আচ্ছা কি বলে, একটু সময় দিও, আমরা একটু সময় দিও ভাইয়াকে। আচ্ছা লাইট তো ঠিক আছে, কিন্তু আলো তো চলে যায় স্ক্রিনে, এটা কিভাবে ঠিক করব? আচ্ছা একটু ভাইয়াকে একটু সুযোগ দিও, আমি তোমাদের ঠিক করতেছি। ঠিক করে হচ্ছে সবাই একটু মাথায় রাখো, কারণ আজকে দাগিয়ে দাগিয়ে একদম ভেঙে ভেঙে পড়াবো, ঠিক আছে? আচ্ছা ডিসপ্লের মধ্যে গেলে স্ক্রিন টাইম আউট, রাইট? আচ্ছা SCR স্ক্রিন টাইম আউট। ওকে আমি সার্চ দিলাম, আসে কিনা। সরি আচ্ছা আচ্ছা আমরা শুরু করি, আমাদের একটু ঝামেলা পোহাতে হবে, বাট কিছু করার নাই। আচ্ছা একটু পরপর ক্লিক করতে হবে, এই তো, আর কিছু না, এভাবে একটা ক্লিক করতে হবে। আচ্ছা দেখো, তাহলে মঙ্গলবার যদি ভোরে শুরু হয়, যেহেতু ভোরাতে শুরু হয়েছিল, তাহলে তোমার 3 দিন ধরে মেঘের গুরু গুরু চলবে। তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বুধবারের সকালে হইলে তোমার বিকেলের মধ্যেই ওই বৃষ্টি শেষ হয়ে যায়। বুধবারের সকালে বৃষ্টি হলে ওই বুধবারের বিকালের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে যায়। এগুলো ছিল খনার বচন। এবং বিখ্যাত ব্যক্তিদের মতে এই বাংলাদেশে খনার বচন ছিল 1 থেকে 1.5 লাখের উপরে। চিন্তা করো কত বেশি। আচ্ছা বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন সব ভুলে গেছে, এখন এসব আর চলে না। যেটুকু মনে আছে, পুরো ব্যাট কভারের নিচে গুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। বলতেছে যা হওয়ার হয়েছে, এখন বৃষ্টি হয়েছে, কবি বলতেছে বা লেখক বলতেছে আমি এখন আরাম করব, একদম ভালো করে মুরু দিয়ে শুয়ে একটু আরাম করব, বৃষ্টি হইলে তো একটু আরাম হয়। অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ফুটপাত বলতে গোলা বারুদের আওয়াজকে বোঝানো হয়েছে এই গল্পে। তখন কিন্তু যুদ্ধ চলছিল, আমি আগেই বলেছি যে যুদ্ধ চলাকালে তোমার যদি বৃষ্টি হয় তাহলে বারুদ ভিজে গিয়ে বারুদ নষ্ট হয়ে যেতে পারে, বা বৃষ্টিতে যারা পাকিস্তানি হানাদার বাহিনী ওরা কিন্তু বৃষ্টি বা পানি ভয় পায়। তো এই নুরুল হুদা এই মুক্তিযুদ্ধের সময় বলতেছে যেহেতু বৃষ্টি নামছে, এখন আমি একটু ঘুমাবো, আর কোনো আতঙ্ক নাই, কারণ এখন আর যুদ্ধ হয়তো সামনে আগাবে না, বৃষ্টি নামছে, এখন আর যুদ্ধ হবে না। বাদলায় একটু মজা করে বলছে, বাদলায় বন্দুক ভারতকে একটু জিরিয়ে নেবে না, একটু মজা করে বলতেছে এই বন্দুক ভারতগুলো তো একটু জিরিয়ে নেওয়া উচিত, এরা আর কতক্ষণ ঠুসঠাস করবে, রাইট? কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এটা বলে আমাদের নুরুল হুদা তিনি কিন্তু একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছিলেন, যে যাক এই কটা দিন একটু আরাম করব, এই কটা দিন প্যারা নাই, একদমই চিল, এই কটা দিন প্যারা নাই, একদমই চিল, রাইট? এই কটা দিন ওকে প্যারা নাই, একদমই চিল, এটা তিনি বলতেছেন। ক্লিয়ার? ওকে এবার খেয়াল করো, এইবার এটা বলার পর তার একটা আতঙ্কের সৃষ্টি হয়। তিনি হুট করে বলে ওঠেন তার হলো কই, নিজেরে বলতেছেন ম্যান প্রপোজেস, এরপরে একটা ডাক চিহ্ন দিয়েছে, তার মানে এই লাইনটা অসম্পূর্ণ। এই বাক্যটা বা এই প্রবাদ বাক্যটা হচ্ছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এর অর্থ হলো মানুষ ভাবে একরকম, খোদাই করে আরেক রকম, হয় না? আরে আল্লাহ আমি চিন্তা করলাম কি আর হইলোটা কি। এই যে আমরা কথাটা বলি না যে আমরা একটা চিন্তা ভাবনা করে রাখি, দেখা যায় ওটা আসলে আশার সাথে প্রাপ্তির মিলনটা হয় না অনেক সময়, রাইট? সো তিনি এটা বলছেন আরে আমি চিন্তা করলাম ঘুমামু, একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল। সেই ঝামেলাটা কি দেখো, এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া শেষ, হেমন্তের শীত, তাহলে এখানে হেমন্তের শীতের কথা বলা হয়েছে, খেয়াল করো। হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে আল্লাহ গো, মানে এমন সময়টা যেটা হয় যে তিনি ভাবলেন আবার যে বৃষ্টির শেষে বৃষ্টির সময়টা ঘুমাবো, কিন্তু আসলে কি সেটা হয়ে ওঠে না। আমি ভাবি একরকম, খোদাই করে আরেক রকম। তোমার পাকিস্তানিরা মিলিটারিরা দরজায় ঢুকে পড়ে, মানুষ আতঙ্কে আল্লাহ গো বলে চিৎকার দেয়, তাইলে আমি নিশ্চিন্তে থাকতে ঘুমাইতে পারবো না, এখন হয়তো আমার ঘরেও কেউ না কেউ আসবে। তো নুরুল হুদা কিন্তু এই কথাটাই বলতেছে, ক্লিয়ার? নুরুল হুদা এই কথাটাই বলতেছে। এরপরে দেখো আল্লাহুম্মা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। নুরুল হুদা দেখলো তার দরজায় কেউ টুকটুক করলো, সেই শোয়া থেকে উঠে গেল,
উঠে সে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা আছে না, এটা পড়ে না মানুষ যখন কোনো দুর্বিপাক আসে, এটা তো আমরা পড়ি। এখন এটা পড়তে পড়তে সে দরজার সামনে যায়, যদি মিলিটারিরা আসে। অ্যান্ড মিলিটারিরা তো তোমার মুসলমান, তুমি জানো যে মুক্তিযুদ্ধের সময় এই মিলিটারিরা যারা ছিল, পাকিস্তানি বাহিনীরা, তারা যেটা করতো, তারা কিন্তু দেখতো যে যাকে ধরতো সে মুসলমান নাকি হিন্দু। হিন্দু হলে তো ধরো ডিরেক্ট মেরে ফেলতো, অনেক অত্যাচার করতো। এই জন্য হিন্দু অনেকেও কিন্তু এরকম সূরা মুখস্থ করতো যাতে পাকিস্তানিদের থেকে বাঁচতে পারে। তাও অনেকে বাঁচতে পারতো না। অনেকের আমরা জানি, বলতে লজ্জা নেই, বলতে দ্বিধা নাই, অনেকে লুঙ্গি প্যান্ট খুলে এই মিলিটারিরা চেক করতো যে তার মুসলমানি হয়েছে কিনা ছেলে। মুসলমান না হলে তো সে মুসলমান না, অন্য ধর্মাবলম্বী বা হিন্দু। তো এরকম করা হতো। এই ভয়ে কিন্তু সবাই যেটা করতো, যারা হিন্দু ধর্মাবলম্বী, ওরা কিন্তু এরকম সূরাও মুখস্থ করে ফেলতো, অনেক 5 কালেমা মুখস্থ করে ফেলতো, যাতে পাকিস্তানিদের কাছ থেকে একটু সহানুভূতি পাওয়া যায়, একটু সিম্পেথি পাওয়া যায় যে তোমরাও মুসলিম, আমিও মুসলিম, আমাকে একটু ছাড়ো, রাইট? এটা অনেক সময় হতো, অনেক সময় কাজে লাগতো না। এটা হচ্ছে ব্যাপারটা। তো এটাই বুঝাইছে যে এই কয়েক মাসে কত সূরাই না মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি থাকে ঠোঁটের উপরে। কোন দিক থেকে কখন মিলিটারি আর ধরে, তবু একটা না একটা ভুল হয়ে যায়। মানে তাড়াহুড়া করে ভয়ে হয়তো সূরা টুরা পড়ি, কিন্তু টুপি যদি পরি তাহলে একটু হুজুর হুজুর লাগবে, পাকিস্তানিরা একটু পছন্দ করবে। তো দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। তো যখন এই নুরুল হুদার টুকটুক করলো, সে উঠে দোয়া পড়তেছে বা টুপি পরে যাইতে ভুলে গেছে, এটাই তিনি বললেন, ঠিক আছে? আচ্ছা, টুপিটা তিনি পড়তে ভুলে গেলেন। এইবার তার ঘরে 2টো সিটকেনি, একটা খিল কাঠের ঢাসা খুললো। 2 ধরনের দেখবা দরজাগুলো এরকম থাকে, এই যে এরকম থাকে 2 ধরনের কপাট, মাঝখানে এরকম ফুটা থাকে, এরকম দরজা ঢাসা খুলে সেটা কিন্তু দরজা কপাট ফাঁক করে। তার ঘরটাও কিন্তু ঠিক এইরকম তিনি বুঝালেন। মাথা রাখবা, তার ঘরে কয়টা সিটকেনি? 2টা সিটকেনি। কয়টা খিল? একটা খিল কাঠের ঢাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আসলো ঘরের মধ্যে, যেহেতু বৃষ্টি চলতেছে, আর বৃষ্টির ঝাপটার সঙ্গে তার ঘরে ঢুকলো প্রিন্সিপালের পিয়ন। প্রিন্সিপালের পিয়নের এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। তাহলে সে ভাবছিল মিলিটারি আসছে, দেখলো প্রিন্সিপালের পিয়ন, সে একটু ভাবলো যা এই যাত্রায় বাইচে গেছি। সে বললো আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, একটু ভয় পাইছিল। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু লোকটারে চিনচিনে গলার গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া। এই প্রিন্সিপালের পিয়ন আইসা, এই লেখক নুরুল হুদা, যিনি যার কথা এটা গল্পটা হচ্ছে, তো এই নুরুল হুদা কে ওই প্রিন্সিপাল পিয়ন এসে বলতেছে, স্যার নে সালাম দিয়ে আপকো, মানে আপনাকে আমাদের প্রিন্সিপাল সালাম দিছে, এটা বুঝাইছে। বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া মানে হচ্ছে আপনাকে ডাকছে। আবি জানে হোগা, আবি মানে এখন, জানে মানে যাইতে, হোগা মানে হবে। আবি জানে হোগা মানে আমাদের প্রিন্সিপাল আপনাকে তলব করছে, খুঁজছে, এখনই আপনাকে যাইতে হবে সেখানে, বুঝছো? এখনই আপনার প্রিন্সিপালের কাছে যাইতে হবে। এটা প্রিন্সিপালের পিয়ন আইসা বলতেছে। এখন এই যে প্রিন্সিপাল, এই ব্যক্তি কেন এই নুরুল হুদাকে ডাকতাছে তার কাছে, এইটা আমরা একটু পরে রহস্যটা জানবো। কি ব্যাপার বলে এই নুরুল হুদা বলছে, কি ব্যাপার, আমি কেন যাব? তখন প্রিন্সিপালের পিয়ন বলতেছে, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। দেখো কলেজের যে দেওয়ালটা আছে, ঢাকা কলেজের কথা বলছে এখানে, সে দেয়ালের পাশে কিন্তু একদল মানুষ বোমা ফাটাই দিয়ে গেছে। তারা কারা? তারা হচ্ছে মুক্তিযোদ্ধারা। তো এখন এই নুরুল হুদাকে ডাকছে, তো প্রিন্সিপাল ভাবছে এই মুক্তিযুদ্ধের পক্ষে নুরুল হুদা এবং এই বোমা ফাটানোর পিছনে এই নুরুল হুদার হয়তো ভূমিকা আছে, কারণ নুরুল হুদা তো ঢাকা কলেজের শিক্ষক, সে একটু কি পন্থী, সে একটু মুক্তিযোদ্ধাপন্থী বা দেশের স্বাধীনতাপন্থী। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবা, বোমাটা কোথায় ফাটানো হয়েছে? এমসিকিউ আসতে পারে, কলেজের দেওয়াল ঘেঁষে বোমা ফাটিয়ে গেছে গত রাতে। তখন এই নুরুল হুদা বলছে, মানে বোমা ফাটাইছে? সে হয়তো কিছুই জানে না, এরকম একটা ভাব নিচ্ছে। আচ্ছা, এইবার প্রিন্সিপালের পিয়ন একটু উর্দু ভাষায় কথা বলতেছে। মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া। মিসক্রিয়ান এটার যদি শব্দার্থ আসে, এটা মানে দুষ্কৃতিকারী বা বদ লোক, খারাপ লোক, এরকম বোঝায়। কিন্তু এই গল্পে কিন্তু মিসক্রিয়ান মানে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের। কারণ মিসক্রিয়ান এটা বলছে কারা? এটা বলছে তোমার কারা? এটা বলছে তোমার পাকিস্তানিরা বা রাজাকাররা। তো তারা তো মুক্তিযোদ্ধাদের খারাপ বলবেই। রাজাকারদের বা পাকিস্তানিদের চোখের কাটা, তাদের চোখে খারাপ কে ছিল? মুক্তিযোদ্ধারা। আমাদের চোখে তো ভালো। তাই তারা বলতেছে মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া, মানে মিসক্রিয়ান মানে মুক্তিযোদ্ধারা কি করছে, এই কলেজের পাশের ইলেকট্রিক যে ট্রান্সফরমার সেটা উড়াই দিছে বোম দিয়া। और वापस जाने का टाइम এবং ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহাব কা কোঠি মে গ্রেনেড ফেকা, গেট তোড় দিয়া।
তারা তো এই মুক্তিযোদ্ধারা তো তোমার ইলেকট্রিক ট্রান্সফরমার উড়াই দিছে, পাশাপাশি তোমার যাওয়ার সময় কলেজের প্রিন্সিপাল তো তোমার জানো যে কলেজের পাশেই বা ইলেকট্রিক ট্রান্সফরমারের পাশেই তার বাসভবন, সেখানে একটা গ্রেনেড মেরা দিয়ে গেছে এবং গেটটা উড়ে গেছে, কলেজের প্রিন্সিপালের গেটটা। এই জন্য কিন্তু ওনাকে ডাকছে যে তুমি এটার সাথে জড়িত কিনা। এইবার ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে, দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান। মাথায় রাখবা যে ইলেকট্রিক ট্রান্সফরমার কোথায়? কলেজের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর কি আছে? বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ। এমসিকিউটা খেয়াল করবা, মস্ত দালানের পরে কি? ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে, কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, মাঠ পেরিয়ে বাঁ দিকে। এটা কিন্তু আসতে পারে যে কোন পাশে, ডান দিকে, বাঁ দিকে, তারপর সামনে, পিছনে, এরকম টাইপের কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তাহলে মাঠ পেরিয়ে একটু বাঁদিকে কিন্তু প্রিন্সিপালের কোয়ার্টার, আর এই কোয়ার্টারের পাশে হচ্ছে পাকিস্তানি মিলিটারিদের ক্যাম্প। তার মানে এই ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু বোমা ফেলছিল কারা? মুক্তিযোদ্ধারা। ক্লিয়ার? তোমাদের একটা কথা জানিয়ে রাখি, মুক্তিযুদ্ধ তখন শেষ সময় চলে এসেছে, প্রায় ডিসেম্বর মাসের দিকে এগিয়ে এসেছে, তখন আমরা কিন্তু পাকিস্তানিদের মানে তারা করতে করতে প্রায় ঢাকার মধ্যে বন্দি করে ফেলি। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য কিন্তু তোমার এই ঢাকার মধ্যে আটকা পড়ে যায়। আর সেই সময়কার এই গল্পই কিন্তু মোটামুটি এইটা। ক্লিয়ার? ওকে, আমার একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, মাঠ পেরিয়ে বাঁ দিকে কিন্তু প্রিন্সিপালের কোয়ার্টার, আর প্রিন্সিপালের কোয়ার্টার সাথে কিন্তু তোমার মিলিটারি ক্যাম্প। এইবার কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। খেয়াল করবা কোথায় মিলিটারি ক্যাম্প? কলেজের জিমনেশিয়ামে। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এখানে কিন্তু আসতে পারে। তাহলে মাঠ পেরিয়ে বাঁ দিকে মিলিটারি ক্যাম্প, আর কলেজের জিমনেশিয়াম যেখানে ব্যায়াম করা হয় বা ব্যায়ামাগার, এটা একটু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আমি টিস্টা মার্ক করে দিচ্ছি, একটু আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে কলেজের জিমনেশিয়ামে কিন্তু মিলিটারি ক্যাম্প। এইবার প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। পাকিস্তানিরা তো ভয় পেয়ে গেছে, সামনের দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় ক্যাসে। মানে এটা কিন্তু তোমার পাকিস্তানিদের একটা আতঙ্ক যে মুক্তিযোদ্ধারা আসলো, বোমা মেরে দিয়ে গেল, তারপর তারা মিলিটারি ক্যাম্পে বোমা মারতে চাইছে, এত সাহস তারা কিভাবে পাইছে? ক্যাসে মানে কিভাবে? গান আছে না, कैसे बताए कि तुझको चाहे यारा बता ना पाए, গানা শুনছো না? সো ক্যাসে মানে কিভাবে? মাঝে মধ্যে হিন্দি গান শুনবা, তাহলে এরকম উর্দু হিন্দি বুঝতে পারবা। ক্লিয়ার? এরকম হিন্দি উর্দু কিন্তু বুঝতে পারবা। ক্লিয়ার? এইবার প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপ হি ক সাকতা, মানে এটা বলতেছে প্রিন্সিপালের পিয়ন বলে যে আমি জানবো কিভাবে, ওটা আপনিই বলতে পারবেন। মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টের লোক ভাবে নাকি? এইবার নুরুদা নিজে ভাবতেছে ভাই আমার কি কেউ সন্দেহ করতেছে নাকি? ঠিক আছে, এইবার নুরুদা নিজে বলতেছে যে আমি কিভাবে বলবো, আমাকে কেন নিতে আসছেন? আমি তো আরাম করতেছিলাম, আমি কিভাবে জানবো? এটা করছে মুক্তিযোদ্ধারা, আর মুক্তিযোদ্ধাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, রাইট? ঠিক আছে, ওকে ভাই, আপনার গানের গলা সুন্দর, থ্যাংক ইউ। ওকে, আমার গরমে অবস্থা খারাপ, তারপর আমি ক্লাসটা নিব আজকে, তোমরা একটু থাইকো, শেষ অবধি ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে, দেখো এইবার আমি একটু ফ্যানটা বাড়াই দিই। ওকে, এইবার নুরুদা বলতেছে ভাই আমি জানবো কিভাবে এইভাবে বোমা ফেলছে, আমার কেন ধরে নিয়ে যান, আমি কি এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত কিনা, তার একটা প্রশ্ন। সো বলতেছে যে পিয়ন কি তাকে মিসক্রিয়ান লোক ভাবে কিনা, এটা বলতেছে নুরুদা। তার মাথাটা আপনা আপনি নিচু হলো, মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বেঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। এইবার ইসাক মিয়াকে বলতেছে যে আপনি একটু বসেন, আমার 5-7 মিনিট লাগবে, আমি রেডি হয়ে বেরোতেছি, রাইট? 5-7 মিনিট লাগেগা। এইবার এটা বলতেছে নুরুলুদা ভাই আপনি আমার ধরে নিতে আসছেন, ভাবতেছেন আমি হয়তো বোমা ফেলার সাথে জড়িত, নাশকতার সাথে জড়িত, ঠিক আছে আমাকে নিয়ে যান, আমি যাই, কিন্তু আমি একটু ওয়েট করেন, 5-7 মিনিট আমি একটু রেডি হয়ে আসি, চাটা খাই আসি। এইবার প্রিন্সিপালের পিয়ন বলতেছে নেই মানে না। নেই মানে কি? নেই মানে না, আমি কোনো ওয়েট করব না, আপনার এখন যাওয়া লাগবে। নাস্তার আমন্ত্রণ ফ্রি দিয়ে ইসাক বলে, প্রিন্সিপালের পিয়ন নাম কি? তাহলে ইসাক, আমরা নাম জেনে গেলাম। প্রিন্সিপালের পিয়নের নাম কি? ইসাক, এটা আসতে পারে, খেয়াল করো। আব্দুল সত্তার মির্জা কা ঘর জানে হোগা, আপ আভি আইয়ে,
বলতেছে যে না আমার রাস্তা করার সময় নাই, আমি আবার আরেকজনের বাসায় যাবো। সে তার নাম কি? তার নাম হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। নামটা খেয়াল করে একটু পরে দেখবে এটা থেকে তোমার কি বলি। সো বলতেছে আমি তো আপনারা ডাকতে আসছি, পাশাপাশি আরেকজনকে ডাকতে আসবো, আরেকজন টিচারকে, তার নাম হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। তার মৃধা কা ঘর জানে হোগা, তার ঘরে যাইতে হবে। আবি আইয়ে, আপনি এখনই আসেন। এক কর্নেল সাহেব পৌঁছ গয়া। পাকিস্তানের এক কর্নেল সাহেব অলরেডি আপনাদের জন্য ওয়েট করতেছে, আপনাদের জিজ্ঞাসাবাদ করবে যে আপনারা এই কাজটা করছেন কিনা। কর্নেল ওয়েট করতেছে আপনাদের জন্য, আপনারা তাড়াতাড়ি আসেন। সব পর ফোর্সকো এত্তেলা দিয়া ফরন আইয়ে। সো বলতে সবাইকে দ্রুত যাওয়ার জন্য বলতেছে যে আপনি এখনই আইয়ে, ঠিক আছে, এখন যাইতে বলতেছে, এইরকম টাইপের কথা কিন্তু বলতেছে তোমার ইসাক, ঠিক আছে। এইবার তাইলে একটু খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো তোমরা সবাই, লাইন টু লাইন বুঝো, এমসিকিউগুলো দেখো কোন জায়গা থেকে আসে। আচ্ছা, কর্নেলের নেতৃত্বে মিলিটারি হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসর বাড়ির দিকে। তাহলে ওই যে সাত্তার মৃধা যার বাসায়ও যাবে ইসাক, তিনি কোন বিষয়ের টিচার? জিওগ্রাফি, মানে ভূগোলের টিচার। এটা মাথায় রেখো, সাত্তার মৃধা কোন বিষয়ের টিচার? ভূগোলের টিচার বা জিওগ্রাফির টিচার, জিওগ্রাফির প্রফেসর বা জিওগ্রাফির টিচার, মাথায় রেখো এটা। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেলও বললে চলে। মানে এই যে প্রিন্সিপালের পিয়ন, সে আইসা ডাকতাছে তোমার কাকে, নুরুল হুদাকে, সে যাইতাছে কাকে, জিওগ্রাফির প্রফেসরের বাসায়। মানে তার মনে হয় একটা, সে পিয়ন হইয়া এমন ভাব নিতেছে সে মনে হয় পুরা পাকিস্তানের কর্নেল হয়ে গেছে, এরকম ভাব নিতেছে আর কি। তবে ভোরবেলা কলেজের ভিতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়ে গিয়েছে, লেফটেন্যান্ট কর্নেলে পরিণত হয়েছে। এটা ফান করে বলতেছে, বা এই পিয়নকে একটু খোঁচা মেরে কথাটা বলতেছে যে আরও নিচে নামতেও পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে সবাই তটস্থ। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। মানে মিলিটারিরা যখন আসছে, এই ইসাক কিন্তু রাজাকারেরা, এরা মিলিটারিদের পক্ষে হইয়া এমন নিজেদেরকে পাওয়ারফুল করছে যে সবাই তাদের দেখে তটস্থ বা একটু ভয়ে বা আতঙ্কে থাকে। এইবার খেয়াল করো, এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। একদমই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে আবু ইসাক কিংবা বলতে পারে যে প্রিন্সিপালের পিয়ন কোন মাস থেকে বাংলা বলা ছেড়েছে? এপ্রিলের শুরু থেকে, যেটা কিনা এই এপ্রিল মাসের শুরু থেকে, রাইট? এই এপ্রিল থেকে কিন্তু সে বাংলা বলা ছেড়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাসনামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। মানে একটু পচায় বলছে, আরে তার কোন না কোন আমলের কে না কে ছিল একটু উর্দু বলতো, সেই জন্য এখন সে ইয়ার সাথে মিলায় সে উর্দু বলতেছে। এই টাইপের কিন্তু তাকে নিয়ে একটু কথা বলতেছে আমাদের ঠিক আছে। এইবার চলে আসলো আমাদের নুরুল হুদার বউয়ের কথা চলে আসবে, ঠিক আছে। দেখো কি ঘটনাটা। এবার নুরুল হুদা বা প্রফেসর নুরুল হুদার বউ বলতেছে যেতেই হবে। ও স্বামী, তুমি কি যাওয়াই লাগবে? তোমার অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বাড়বে না তো? এরপরে একটা ডাক দেওয়া মানে বউ আরো অনেক কথা বলতেছে, এই তুমি যাইও না, ওরা ডাকছে কি না কি হয়, তোমার হাঁপানির টান বাড়বে, এইগুলা শোনাইতেছে নুরুল হুদাকে। তো বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? এটা কিন্তু বলতেছে তোমার, বা মনে মনে বলতেছে কিন্তু তোমার নুরুল হুদা। বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজের কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলিটা করার হুকুম জারি করব। মানে বলতেছে যে বউ এইসব কথা শুনে তো লাভ নেই, আমাকে এখন যাইতে হবে, কারণ কলেজের প্রিন্সিপাল আমাকে ডাকছে এবং পাকিস্তানের কর্নেল দাঁড়ায় আছে। সো এখন আমি যাব, গিয়া কর্নেলের হাত পাও ধরে বলবো যে আমার এই বুকে হাতে গুলি করেন না, এতে আমার কষ্ট বেশি হবে, মরতে সময় বেশি লাগবে। কর্নেলের হাতে পায়ে ধরে বলবো যে আমাকে যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড়া করে কপালে গুলি করে দেন, দ্রুত মারা যাব। দেখো কি পরিমাণে ভয় পাচ্ছে সে, কিন্তু অনেক ভীতু কিন্তু আমাদের এই নুরুল হুদা। এটার মধ্যে দিয়ে কিন্তু এটাই প্রকাশিত হয়, রাইট? ক্লিয়ার? সো এটা একটু খেয়াল করো। আচ্ছা, প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তকবিরটুকু করবে না বা রিকোয়েস্টটা করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ছে। আসতে পারে পাকিস্তানের জন্য কে দোয়া দুরুদ পড়ছে? কলেজের প্রিন্সিপাল। পাকিস্তানিরা প্রিন্সিপালের পড়া নিছে। এই প্রিন্সিপাল একজন রাজাকার, যিনি কিনা পাকিস্তানের পক্ষে, সে পাকিস্তানের পক্ষে কিন্তু সে দোয়া দুরুদ করছে, আল্লাহ পাকিস্তানিরা জিতুক, এই সেই। সো বলতে পারে যে কে দোয়া দুরুদ পড়ছে? কলেজের প্রিন্সিপাল, ঠিক আছে। কাদের জন্য? পাকিস্তানিদের জন্য। অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এই প্রিন্সিপাল, এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচতে, এই লাইনটা একটু খেয়াল করো, এটা আসতে পারে এই যে
দেখো, রাজাকাররা তো দেশের শত্রু ছিল, প্লাস তারা এক্সট্রা করে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিত যাতে পাকিস্তানিদের একটু কাছাকাছি থাকা যায়, নিজেদের পিঠ বাঁচানো যায়। সে পাকিস্তানিদের বলে প্রিন্সিপাল যে যদি পাকিস্তান বাঁচাতে চাও, মানে দুই পাকিস্তানকে একসাথে রাখতে চাও, বাংলাদেশ যাতে স্বাধীন না হয়, তাহলে এই দেশের স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। কেন বলছে এটা? কারণ এই শহীদ মিনার আমাদের 52 ভাষা আন্দোলনের প্রতীক। 52 সালে আমরা একবার প্রমাণ করেছিলাম আমরা পাকিস্তানিদের মানি না, তার মানে ওইটা আমাদের কিন্তু এখন মোটিভেট করে, একাদুর সময় কিন্তু আমাদের মোটিভেট করতো। যেমন আমি একটা কথা বলি, তুমি যদি ধরো এসএসসি লেভেলে অনেক খারাপ করে তারপর এ প্লাস পাও, তুমি যখন এইচএসসিতে পরীক্ষার আগে তুমি ভাববা আরে এসএসসিতে আমি অনেক কষ্ট ছিলাম তারপরেও তো এ প্লাস পাইছি, তোমার একটা মোটিভেশন কাজ করে না, আগের কোনো মোটিভেটেড ঘটনা। ঠিক তেমনই আমরা 52 সালে পাকিস্তানিদের কথা মানি নাই, 71ও আমরা মানবো না, এইরকম এই শহীদ মিনারগুলো এটা কিন্তু একটা ভাইব দেয়। আর যে কারণে কিন্তু এই প্রিন্সিপাল পাকিস্তানিদের বলতো যে আপনারা যদি এটাকে ঠিক রাখতে চান তাইলে কি হইতো, যদি আপনারা দেশকে পাকিস্তানকে অক্ষত রাখতে চান তাহলে এই শহীদ মিনারগুলো ভেঙে ফেলতে হবে, এটাই কথা বলতো। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। পরীক্ষা আসতে পারে পাকিস্তানের শরীরের কাটা কি, অপশনে কিন্তু থাকবে মুক্তিযোদ্ধা, শহীদ মিনার। তুমি ভাবা হয়তো মুক্তিযোদ্ধারা, না, শহীদ মিনার হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাপ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাটা ওপরাতে হবে। তো এখানে এটা দিয়ে বলতে পারবে এখানে কোন কাটার কথা বলা হয়েছে, সেই কাটাটা কিন্তু শহীদ মিনার। একটু খেয়াল করো সবাই, সেই কাটার নাম কি, সেই কাটার নাম কিন্তু শহীদ মিনার। ক্লিয়ার? ওকে। এইবার দেখো, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানে গেছে প্রথমে কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। এইবার প্রিন্সিপালের নাম কি বলো তো দেখি, কেউ ধরতে পেরেছো কিনা? কলেজের প্রিন্সিপালের নাম কি? তার কথা শুনে কিন্তু দেশের স্কুল কলেজের বিভিন্ন জায়গায় তারা গিয়ে কিন্তু কি করেছে, এই তোমার শহীদ মিনারগুলো আর সব নষ্ট করে ফেলেছে। গ্রামে গঞ্জে যেখানে গেছে প্রথমে কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশের একটা কলেজে শহীদ মিনার কিন্তু রক্ষত নাই, তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু জায়গায় বাদ দিয়ে তার কপালটা টার্গেট করার অনুরোধটা মানবে না? তো এটা বলতেছে তোমার নুরুল হুদা যে আমাকে যদি ধরে নিয়ে যাইতেছে, আমাকে যদি গুলি করতে বলে, আমি বলবো প্রিন্সিপালকে আপনি একটু পাকিস্তানিদের কাছে একটু একটু মিনতি করেন যাতে আমার কপালে গুলি করে। কেন ওই প্রিন্সিপালের কথা পাকিস্তানিরা শুনবে? কারণ পাকিস্তানিদের এই প্রিন্সিপাল কিন্তু বিভিন্ন বুদ্ধি দিয়েছে রাজাকার হিসাবে, তাহলে তার কথা শোনা উচিত, এই টাইপের কথা বলতেছে, রাইট? আচ্ছা, আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? সো এই কথা কিন্তু বলতেছে তোমার নুরুল হুদা। এবার খেয়াল করো, এইবার প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, মানে প্যান্ট পরতে পরতে রান্নাঘর থেকে তার বউয়ের আওয়াজ সে আবার শুনছে নুরুল হুদা, কি তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। তার বউ তারা বলছে এই তুমি তাড়াতাড়ি ঘরে আইসো, বৃষ্টি শুরু হওয়ার আগে তো মিরপুর থেকে বিভিন্ন গোলাগুলি আওয়াজ আসতেছে, তোমার কি জানি কি হয়, তুমি একটু দ্রুত আইসো, তোমার জন্য ভয় করে। তো বউয়ের জন্য, বউ জামাইয়ের জন্য ভয় পায়, আবার জামাই নিজেও কিন্তু অনেক ভীতু। এসব কথা এখন বলার দরকারটা কি? নুরুলদা বলতেছে রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, রেডিও টেলিভিশনে বলতেছে এখন আর গোলাগুলি নাই, তাহলে তুমি বউ কেন আমাকে ভয় দেখাচ্ছ, রাইট? এটা বলছে নুরুল হুদা। পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম। এই দুশ্মন কারা? দুশ্মন হচ্ছে মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে। মিসক্রিয়েন্ট কারা? মিসক্রিয়েন্ট মানে মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তারা ভাষণ শোনা যায়, আওয়াজটা আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। মানে এটা পাকিস্তানের যারা তোমার ক্ষমতা বসার কথা তাদের ক্ষমতা দিয়ে দেওয়া হবে, সব কিছু মিলে সিচুয়েশন এখন নর্মাল, বউ তুমি ভয় পাইও না। সবাই তো নর্মাল হয়ে আসছে, বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি, গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবাই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে পারা যায় না, এই চলে আসলো আসমা। আসমা হচ্ছে তোমার নুরুল হুদার বউয়ের নাম। আসমাকে নুরুল হুদার বউয়ের নাম। ভাইয়া হরদম কি? হরদম মানে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের নিউজ পাওয়া যাচ্ছে, এরকম টাইপের বলে, ঠিক আছে? আচ্ছা, আসমাকে মাথায় রেখো যে নুরুল হুদার বউয়ের নাম কি? আসমাকে। এইবার এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলবে না গো, বউ বলতেছে এই তুমি যে যাইতেছো যাও, কিন্তু এই বৃষ্টিতে ছাতা নিয়ে যাও না, ছাতায় কুলাবে না। বউয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, বউ তো সোহাগ করবেই, তাই না? আচ্ছা, যাই হোক, সো তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই মিন্টু নামটা খুব ভালো করে খেয়াল করবা, যেটা কিনা এই আসমার ভাই আর নুরুল হুদার শ্যালক বা শালা। তো সে তো একজন মুক্তিযোদ্ধা, লুকায় লুকায় থাকে,
তো তার রেনকোটটা তাদের বাসায়, বলছে তুমি এই ছাতা নিয়ে গেলে এখন বৃষ্টিতে তুমি বৃষ্টির ঝাপটায় কুলাতে পারবে না, তুমি হচ্ছে আমার ভাইয়ের বা তোমার শালার রেনকোটটা পরে যাও। এখান থেকে কিন্তু গল্পের নামটা। সো রেনকোটটা পরে যাও, নিয়ে যাও, এটা বলতেছে তার স্ত্রী আসমা। কার স্ত্রী আমরা জানি, ঠিক আছে, তার স্ত্রী আসমা বলতে তুমি রেনকোটটা নিয়ে যাও। এইবার মিন্টুর নাম শুনে নুরুলদা বলতেছে, ইস আবার মিন্টু, মিন্টু নামটা নিও না। মিন্টুর নাম শুনে কিছুটা খানিকটা বিরক্ত, কিছুটা ভয় পায়, আতঙ্ক পায় কিন্তু তার দুলাভাই। নাম কি? এই নুরুল হুদা। কেন? আমরা দেখছি বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। এই বইয়ের এই ভাইয়ের জন্য বা তার শ্যালকের জন্য তার একটু ভয় ভয় বেশি থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, তার মগবাজারের 2 কামরা ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে। খেয়াল করো, মিন্টু তার মগবাজারের 2 কামরা ফ্ল্যাট থেকে, মানে 2 রুমের ফ্ল্যাট থেকে কবে গেছে? জুন মাসে বেরিয়েছে, জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। মিন্টু তাদের বাসায় ছিল মগবাজারে, এই নুরুল হুদাদের বাসায় বা আসমাদের বাসায়, দুলাভাইদের বাসায়। সেখান থেকে সে জুন মাসের 23 তারিখে চলে গিয়েছে। মিন্টু যাওয়ার পর এই নুরুল হুদা বাসা আবার চেঞ্জ করে ফেলছে, কারণ তার শালা একজন মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধা যেখানে পাকিস্তানে সেখানেই হয়তো হামলা করতে পারে। সেই বয়ে কিন্তু 1 জুলাই থেকে কিন্তু এই নুরুল হুদা আবার বাড়ি ত্যাগ করেছে, নতুন বাসা নিয়েছে। বলা যায় না ওখানে যদি কেউ আজ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তাকে বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে, খুব খুব পাগল হয়ে। ঠিক আছে, মানে যখন মিন্টু বাড়ি থেকে চলে গেল, ওই পাশের বাসার ভাবিরা থাকে না, বউয়ের সাথে আলাপ করে, কি গো তোমার ভাইয়ের যে দেখি না, কই গেল। এটা শুনে নুরুলদা ভয় পেয়ে গেছে, তার ভাইয়ের তলব করতেছে, তার মানে কি পাকিস্তানরা এখানে হামলা করবে। এইটা শুনে সে কিন্তু ভয় পেয়ে গেছে। এইবার একটু খেয়াল করো, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের দেখাই দিই। ব্যাস এই শুনে বাড়ি চেঞ্জ করার জন্য সে হন্য হয়ে লাগলো। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে মিলিটারি যাওয়ার পর এই পর্যন্ত কয়বার বাড়ি ত্যাগ করা হয়েছে? মোট 4 বার কিন্তু বাড়ি পাল্টানো হয়েছে। কে বাড়ি ত্যাগ করেছে? নুরুল হুদা 4 বার বাড়ি চেঞ্জ করছে। একটা বাড়ি চেঞ্জ করা, একটা নতুন বাসা ফ্ল্যাট নেওয়া কিন্তু খুবই চারটাখানে কথা না। আমি এখন আমার স্টুডিও পুরো সেট চেঞ্জ করব, বাসা খুঁজতেছি। আজকে স্টিল সন্ধ্যা পর্যন্ত বাসা খুঁজছি, ব্যাচেলর বাসা পাওয়া যায় না। তো আঙ্কেলকে বলি, আঙ্কেল বাসা ভাড়া হবে? খুব সুন্দর, এত ভাড়া সব ঠিকঠাক। সে হিসাব বলে, আপনার কি ব্যাচেলার? আমি কই হ্যাঁ। তাহলে ভাড়া হবে না। আমি বলি, আঙ্কেল এক কাজ করেন, কালকে বিয়ে করে আসি, ভাড়া হবে? তা হাসে। বাড়ি চেঞ্জ করা খুবই টাফ, রাইট? নতুন বাড়ি পাওয়া খুবই টাফ। সো যেটা হয়েছে, এক সেকেন্ড দাঁড়াও। খেয়াল করো, আচ্ছা খেয়াল করো, একটু খেয়াল করো। এর আগে কিন্তু এক অপরিচিতা ক্লাসটা নিয়েছি, এই পেজে আছে বা এই ইউটিউবে যারা দেখছো আছে। আর আজকে কিন্তু তোমার রেইনকোট নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু একটা একটা করে নেওয়া হবে, সবাই একটু ধৈর্য ধরো, হ্যাঁ? আচ্ছা, এইবার 4 বার বাড়ির পাল্টাইছি, এটা খেয়াল করো। কয়বার? 4 বার। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করে। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানলা ধরে দাঁড়ালে সে চোখে বিল আসে, ধান খেতে আসে কত চিল, তা কি বিপদ। এদিকে নাকি নৌকা করে চলে আসে স্ট্যান্ডগানওয়ালা ছোকরার দল। স্ট্যান্ডগানওয়ালা ছোকরার দল মানে মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা বড় অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো ভয়ে থাকে তোমার রাইট? এইবার অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা কেউ জানে না, কারণ তখন কিন্তু গেরিলা আক্রমণ চলছিল। এই মুক্তিযোদ্ধারা তখন কিন্তু অতর্কিত আক্রমণ করতো, কোথায় থেকে আসে, ধুমধাম বোমা ফাটায়, পাকিস্তানিদের ক্যাম্প পুরাই দিয়ে আবার চলে যায়, কোথায় হারায় যায়, এরকম কিন্তু চলছিল, রাইট? দেখো, কিসিঞ্জার সাহেব মানে হেনরি কিসিঞ্জারের কথা বলতেছে, পাকিস্তানের কয়েকদিন আগে, এই 2024 সালে মনে হয় মারা যায় হেনরি কিসিঞ্জার। ঠিক আছে, তিনি বাংলাদেশকে বলছিল তলাবিহীন ঝুরি, রাইট? সো এই কিসিঞ্জার সাহেব বলেছে এটা হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, বাজার, হাট বাজার জ্বালিয়ে দেয়, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব ইন্টারনাল অ্যাফেয়ার। না, এই ধরনের ভাবনা ধারে কাছে গেছতে দেওয়া ঠিক নয়। বলতেছে মানে পাকিস্তান কিন্তু তোমার আমেরিকা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল কে? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন আর ভারত। আর পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু তোমার চীন আর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলতেছে যে এগুলো তো আমরা মাথায় গামাবো না, এগুলো পাকিস্তান নিজেদের ব্যাপার, ইন্টারনাল অ্যাফেয়ার, এরা মিটমাট করবে। তাই বাইরের কেউ কিন্তু এগিয়ে আসছিল না, ঠিক আছে?
এটা ব্যাপার। নিচের ফ্ল্যাট থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, খেয়াল করেও তাদের নিচের ফ্ল্যাটে কে থাকতো? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। বলতেছে আমার যে বাসায় থাকতাম, বাসার নিচে যে লোকটা মালিক, তার শ্বশুর আবার একটা রাজাকার হইতে পারে। কেন রাজাকার সন্দেহ করছে? কারণ তার বাসায় 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, ট্যাপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং এইসব পাঠায় মেয়ের বাসায়। এই টাকা হয়তো পাকিস্তানিরা দেয় এবং সে এই টাকা পয়সা নিয়ে তার মেয়ের বাসায় এইসব গিফট পাঠায়, আর বিনিময়ে সে পাকিস্তানিদের মুক্তিযোদ্ধাদের খবর দেয়, গোপন খবর দিয়ে দেয়। তাই সে ভয়ে থাকে, এরকম নুরুলহুদা কিন্তু ভয়ে আছে। ক্লিয়ার? এইবার দেখো, এই কথা বলতে বলতেই তার বউ আসমা আয়েশা তার গায়ে কি পরায় দেয় দেখি তো, ফিট করে কিনা, রেনকোটটা পরায় দেয়। আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার চেয়ে অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? তার মানে মিন্টু তার শালা তার চেয়ে লম্বা, সে কিন্তু একটু খাটো, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এখনও তার স্বামী বলতেছে যে, এই বউ তুমি খালি মিন্টুর লম্বা নিয়ে কথা বলো, আমাকে খাটো নিয়ে একটু খোটা দাও, এটা বলতেছে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটাকে আসমার ঠিক হচ্ছে? মানে তার মিন্টুকে সে 2 চোখে দেখতে পারে না, তার শালাকে। ক্লিয়ার? সো এই আর কি, ভালোই হলো, গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। তার মানে তার শালা কত বড় যে তার শালার মিন্টুর রেনকোটটা পরার পর তার পুরো শরীর পর্যন্ত ঢাকা পড়ে গেছে, পায়েও বৃষ্টি লাগবে না। তার বউ বলতেছে এখানেই আসমার শেষ নয়, রেনকোটের সঙ্গে টুপিটা এনে চড়িয়ে দিয়েছে তার মাথায়, একদম মাথা বেড়া টুপি পরাই দিছে। তার বউ তাকে বলছে ফিটফাট হয়ে বাইরে যাও। এইবার আব্বু ছোট মামা হয়েছে, এই লাইনটা খেয়াল করো, আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে, এই কথাটা বলে 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে চমকে ওঠে। মানে তার মেয়ের বয়স কত? এই নুরুলহুদার বয়স হচ্ছে 2.5 বছর। সে খাটে বসে হালকা ঘুমাইতেছিল বা হালকা ঘুম চাকাইতেছিল। তার বাবা যখন এটা পড়ছে, নুরুলহুদা যখন এটা পড়ছে, সে ভাবছিল তার মামার মতো যেহেতু দেখা যায়, তার মামা হয়তো আসছে, তার মামার মতো দেখা যায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে বলে চিৎকার করে। তো এটা শুনে আবার নুরুলহুদা ভয় পেয়ে যায়। আশেপাশে ছোট মামা, মানে ওই মেয়ের ছোট মামা তো তার শালা, মিন্টু আবার ঘরে ঢুকলো কিনা সে ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায় যে মিন্টু আবার ঘরে ঢুকতে পড়লো কিনা অস্ত্রশস্ত্র হাতে। এর মানে পিছিয়ে পিছিয়ে ঢুকেছে মিলিটারি। মিন্টু আসলে তো তার পিছিয়ে পিছিয়ে মিলিটারির আসার সম্ভাবনা আছে, তার ঘরে এসে গোলাগুলি করতে পারে। তার মানে না, দরজার খিলটিল দেওয়া আছে, দরজা তো লাগানো, মিন্টু ঘরে আসে নাই, তার মানে আমাকে দেখে হয়তো আমার মেয়ে এটা বলছে। তার মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই নুরুলহুদা ভয়েই থাকে, একটা প্রকৃতির ভীত সন্ত্রস্ত হওয়া লোক কিন্তু এই নুরুলহুদা আমরা দেখতে পাচ্ছি, রাইট? সেরকম ভয় পাওয়া করা দেখি তো, বলো তো। এইবার সে বুঝতে পারে তাকে মিন্টুর মতো দেখাচ্ছে, তার শ্যালকের মতো দেখাচ্ছে। মিলিটারি আবার ভুল করে বসবে না তো? মানে এইবার বলতেছে যে আমি তো মিন্টু না, হয়তো মিন্টু অনেক জায়গায় পাকিস্তানিদের আক্রমণ করেছে, এই জন্য পাকিস্তানিরা তার রেনকোট পরা দেখে যদি ভাবে তার শালা, তখন তো তাকে সাথে গুলি করে দিবে। তো মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছর ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে। 2.5 বছরের মেয়ে তো বলতেছে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। তার একটা ছেলেও আছে নুরুলহুদার, ছেলের বয়স 5, মেয়ের বয়স 2.5, ছেলের বয়স 5, মেয়ের বয়স 2.5, ছেলের বয়স 5, মেয়ের বয়স হচ্ছে কিন্তু 2.5। এইবার তার ছেলে তো বয়স একটু বেশি, সেও তার বাবার দিকে তাকায় আছে, একটু গভীরভাবে দেখতেছে এবং দেখে তার আব্বুকে সে বলতেছে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তার ছেলে বলতেছে আচ্ছা, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, তাহলে আমার বাবাও কি এরকম সাহসী মুক্তিবাহিনী? তার ছেলে কিন্তু এই কথাটা বলছে। পরীক্ষা আসতে পারে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, উক্তিটি কার? উক্তিটি ব্যাখ্যা করো, উক্তিটি ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। ব্যাখ্যা করতে বলতে হলে তোমার খ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে যে যখন গল্পের কথক নুরুলহুদা তার শ্যালক মিন্টু রেনকোটটি গায়ে দেয়, তখন তাকে ঠিক হুবহু তার শ্যালকের মতো দেখাচ্ছিল, এই জন্য তার 5 বছরের ছেলে এই মন্তব্যটি করে। এরপর একটু ব্যাখ্যা করবা, 2 পেয়ে যাবা। দুইটা ভাগে কিন্তু লিখলে 1 করে 2 পেয়ে যাবে, এরকম টাইপের। ঠিক আছে, তার ছেলের কথা এত ভাবনার কথা। এইবার নুরুলহুদা একটু এটা পরেও বিপদে পড়ে গেছে, না পরেও তো উপায় নাই, কারণ তার বউ যেহেতু তাকে পড়াই দিছে, তার তো এটা পরে থাকতেই হবে। ক্লিয়ার? তাকে তো এটা পরে থাকতেই হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, যারা দেখছো আমি একটা কথাই বলবো, ক্লাস ভালো লাগলে প্লিজ এই ক্লাসের পোস্ট একটা রিয়েক্ট করো, লাভগুলো দাও, আর একটু আইডিতে শেয়ার করো, আর বন্ধুদেরকে একটু মেনশন করো। আমি একটু 30 সেকেন্ড একটু ঠান্ডা হই, বুঝতেছো ভাই কষ্ট করতেছি, 30টা সেকেন্ড সময় দিয়ে তোমরা একটু 30টা সেকেন্ড শেয়ার করো, দেখি কারা কারা সর্বোচ্চ মেনশন আর শেয়ার দিচ্ছ। আমি একটু নামগুলো পড়বো, দেখি কারা কারা পোস্টে রিয়েক্ট দিচ্ছ, শেয়ার দিচ্ছ। একটু যারা আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা, তারা তো ধরো আমি বলেই দিলাম জিকে কোর্সটা একজন ফ্রি পাবা। স্ক্রিনশট দিতে হবে সর্বোচ্চ শেয়ার করে আইডিতে, 10টা 20টা 30টা, রাইট? ওকে 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 ওকে।
একটু 30টা সেকেন্ড তোমরা শেয়ার মেনশন দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু রিয়েক্টটা করে দিও ভাইয়াকে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু এই যে মেনশন করছে কিন্তু শুভ্র, খাদিজাতুল কুবরা। আমার পেইড ব্যাচের কারা কারা আসো? সাধারণ জ্ঞানের পেইড ব্যাচের প্রি অ্যাডমিশন কে 24 ব্যাচ, কে 25 ব্যাচ থেকে আমার পেইড ব্যাচে আসো, কে কোন ক্লাস থেকে? হ্যাঁ স্যার, আগামী দিনে আমার পথ প্রবণটা পড়াই দিন, ঠিক আছে? আমার পথটাও পড়াবো, আমার পথটা পড়া দেবো, খুব মজা করে পড়াবো, যাতে তোমরা সৃজনশীল লিখতে, অনুধাবন প্রশ্ন লিখতে, এমসিকিউ লিখতে বা অ্যাডমিশনে সেসব দিক কাজে লাগবে ইনশাল্লাহ এগুলো তোমাদের। স্নেহা, সাদিয়া, শুভ ওরা কিন্তু মেনশন দিচ্ছে। তানবীর পেট ব্যাচের লিখেছে, আমি এটা রিয়েক্ট করে দিলাম। মারুফ আছে পেট ব্যাচের, রিয়েক্ট করে দিলাম। মেনশন দিচ্ছে প্রচুর প্রচুর ফ্রেন্ডদেরকে। শুভ কিন্তু 6-7 জনকে মেনশন দিয়েছে, সুলতানও মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। চলো আমরা বাকিটা কমপ্লিট করি। এইবার নুরুদা একটু ভাবনার মধ্যে পড়ে গেছে যে আমাকে দেখে আবার পাকিস্তানিরা ভাবে নাকি আমার শ্যালকের মতো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচাকা খায় না, খামাখা ভয় পাচ্ছে নিজেকে। সে নিজে বলছে বৃষ্টির দিনে রেনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? আমি গায়ে দিতেই পারি। মিলিটারির কি আর বিবেচনাবোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেছে। শুনেন, এবার প্রিন্সিপাল আফাজের কথা আসছে, সে কিন্তু সবসময় পাকিস্তানিদের সাফাই গায়। সে বলে শুনেন, মিলিটারিরা কিন্তু খারাপ না, মিলিটারিরা যাকে তাকে ধরে না, এটা বলে। দেখো কি বলে। কলেজের প্রিন্সিপাল আফাজ আহমেদ বলে, শুনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের বাংলা কি দেখে কেউ বলতে পারো কিনা, এটা প্রশ্ন আসতে পারে তোমাদের শব্দার্থ থেকে। সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ, যারা কিনা দেশের এই গোলযোগ করে, পাকিস্তানিদের বিরুদ্ধে আক্রমণ করে, তাদের কি পাকিস্তানি মিলিটারিরা ধরে, এটা বলতেছে আফাজ আহমেদ। তা তো বাপু এসব থেকে শতহাত দূরে। বলতেছে আমি তো নুরুলহুদা ভীতু, আমি তো এসবে করি না, আমাকে কেন পাকিস্তানিরা গুলি করবে? শালা তার বর্ডার ক্রস করলো। এখানে শ্যালক তোমার কার কথা বলতেছে আমরা জানি, এখানে কার কথা বলতেছে? মিন্টুর কথা বলতেছে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমদম মারে। বর্ডার ক্রস করলো মানে হচ্ছে বাংলাদেশ থেকে সে ভারতে যায়, ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে গেইল আক্রমণের। ভারত আমাদের ট্রেনিং দেয় আমরা জানি, আমাদের লাখ লাখ মানুষ শরণার্থী হিসেবে ভারতে ছিল। শালা তার বর্ডার ক্রস করলো মানে ভারতে গেল, গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে এসে পাকিস্তানিদের দম দম করে উড়ায় দেয়, সব কিছু মারে, দমাদম মিলিটারি মারে। এখানে মিন্টুর কথা বলা হয়েছে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। এই মেয়েদের ধরে নিয়ে যায় মানে মেয়েদের অত্যাচার নির্যাতন করে, এটা তো আমরা জানি, এই জন্য বাকিটা বলে নাই। সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? সে বলতেছে আমি বা এইসব নিয়ে কোনো কথা বলি না, পাকিস্তানিদের বিরুদ্ধে কোনো কথা বলি না, আমাকে তো মারার কোনো দরকার নাই, রাইট? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, জিমনেশিয়ামে আমরা জানি, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়, বলছে আমি তো পাকিস্তানিদের বা প্রিন্সিপালের কথা শুনে রোজ টাইমলিও যাই, আমাকে তো মারার কোনো কথা না। এবার হচ্ছে স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথাও কোন ব্রিজ উড়ে গেল, কোথাও 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, মানে যুদ্ধ করতে সবার আগে এগিয়ে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যেও থাকে না। বলছে কলেজে কিছু কিছু শিক্ষক পাকিস্তানিদের বিপক্ষে কিছু কথাবার্তা বলে, আমি সেখানেও থাকি না। তাহলে আমার সে শতভাবে ভয়ে ভয়ে চেষ্টা করতেছে আমি কোন কোন জায়গা থেকে সেফ, আমাকে তো মারার কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেলেও কোনো প্রশ্ন নাই, রাইট? আচ্ছা, এইসব কথা শুরু হলেই আলগোছে সে উঠে চলে যায় প্রিন্সিপালের কামরায়। মানে সে যখনই অন্যান্য টিচাররা এসব কথা বলে, সে কিন্তু প্রিন্সিপালের কামরায় চলে যায়, সে কিন্তু এসব আলোচনাও থাকে না। ডক্টর আফাজ আহমেদ, যেখানে কলেজের প্রিন্সিপাল, খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসকিয়ানদের, হিন্দুস্তান মানে ভারতের কথা বলছে, ও মিসকিয়ান মানে মুক্তিযোদ্ধাদের আশু মানে যেটা খুব দ্রুত আস্তে আস্তে বা খুব সামনেই অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। মানে এই যে প্রিন্সিপাল সে কিন্তু রাজাকার, সে বলছে খুব দ্রুতই মুক্তিযোদ্ধাদের শেষ করে দেওয়া হবে, ভারতের মানে আক্রোশ বা ভারতকেও পতন করে দেওয়া হবে, এগুলো ভাবে সে পাকিস্তানদের যেহেতু পক্ষে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না, উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। এবার দেখো উর্দুর প্রফেসর মানে উর্দু বিষয়ে পড়ায় কোন প্রফেসর? আকবর সাজিদ। তাহলে উর্দুর প্রফেসরকে আকবর সাজিদ, মাথায় রাখো, উর্দুর প্রফেসরকে আকবর সাজিদ, উর্দুর প্রফেসরকে উর্দু পড়ায়কে আকবর সাজিদকে তোয়াজ করে প্রিন্সিপালকে। তাহলে প্রিন্সিপাল এখন ইদানে কাকে তোয়াজ করে? তোয়াজ করা মানে তোলাবাসি করা, তাকে একটু খবর নেওয়া, তাকে একটু খোঁজ খবর নেওয়া, কাছে কাছে রাখে। কাকে? উর্দুর
প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে, খেয়াল করো, হ্যাঁ এগুলো একটু মাথায় রেখো, এগুলো আসতে পারে। এইবার মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেনকোট ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে। দেখো এখানে একটা অনুভূতির কথা বলেছে, সে যখন তার শ্যালকের ইয়েটা পরে, রেনকোটটা পরে, তার মনে একটা সাহস হয়, তার পা শিরশির করে। এখন সে যাই হোক ফাইনালি সে রওনা দিচ্ছে প্রিন্সিপালের ডাককে সাড়া দিয়ে, রাইট? প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন, এটা বলতেছে। এইবার এখানে কিছু শব্দার্থ দিয়েছে, তোমরা অবশ্যই শব্দার্থ পড়বা, এগুলো তোমাদের অ্যাডমিশনে কিংবা বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসতে পারে। ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখি তোমরা এই দুইটা এমসিকিউ একটু উত্তর করো তো, দেখি কারা কারা পারো। 1 আর 2 এমসিকিউটা একটু উত্তর করো দেখি, তাহলে বুঝবো তোমরা ক্লাসটা বুঝছো, এরপর আমি বাকি ক্লাসটা করাচ্ছি। দেখি 1 আর 2 উত্তর করো, যদি বুঝে থাকো তাহলে বুঝবো, যদি মনে থাকে তাহলে বুঝবো তোমরা ক্লাসটা বুঝেছো বা পারো। ঠিক আছে, দেখি তো দেখি তো দেখি তো এটা কারা পারো, এটা কারা পারো দেখি, দেখি 1 আর 2 তোমরা একটু উত্তর করো তো, ভালো করে পরে উত্তর করো, ঠিক আছে? 1 আর 2 একটু উত্তর করে দাও। আর আমি বলতে চাই যে যারা 24 এসএসসি রয়েছে বা 25 ব্যাচ বা 26 ব্যাচ নতুন কলেজে উঠবা, তোমাদের বাংলা, অর্থনীতি, ভূগোল, পরিণীতি, আইসিটি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, এই সবগুলোর ক্লাস কি তোমরা চাও? এবং কি চাও এগুলো ফ্রিতে পাইতে? আমি হয়তো এই ফ্রি ক্লাসে কয়েকটা গল্প তোমাদের ক্লাস নিব, কয়েকটা গদ্যপদ্য ক্লাস নিব, বাকি সকল বিষয়ের ফ্রি ক্লাস তারাই পাবা যারা কিনা আমার প্রি অ্যাডমিশন সাধারণ জ্ঞান ব্যাচে যুক্ত হয়ে যাবা। অলরেডি 400 জনের মতো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আর 2-1 দিনের মধ্যে 400 হয়ে যাবে। যারা কেউ কেউ এসেছে 24 ব্যাচ তোমাদের মতো, কেউ 25 ব্যাচ, ঢাকার বাইরে বিভিন্ন রিনাউন্ড কলেজের কি প্রিপারেশন নিচ্ছে এখন থেকেই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে, রাজশাহী গুচ্ছে 24টা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিপারেশন একটা করছে। এখন থেকে সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে সাধারণ জ্ঞানের। তুমি জানো যে তোমাদের বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান খুবই ইম্পর্টেন্ট, এটাতে ভালো করতে পারলে সিরিয়ালটা আগানো থাকে, ভালো বিষয় পড়া যায়, পরীক্ষায় সাধারণ জ্ঞান ভালো জানা থাকলে দ্রুত উত্তর করে সময় বাঁচে, ইংলিশেও সময়টা ট্রান্সফার করা যায়। তাই এখন থেকে যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নাও, তুমি বিশ্ববিদ্যালয় টপ 10, টপ 100, টপ 3-তে থাকবা ইনশাল্লাহ। যারা টপ 10-এ থাকে, টপ 100-এ থাকে, খোঁজ দিয়ে দেখো তার আগে থেকে প্রিপারেশন নেয়। তাই আমার এই প্রি অ্যাডমিশন সাধারণ জ্ঞান ব্যাচে যুক্ত হলে কিন্তু তোমরা এই একাডেমিক ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। এটা ডিটেলসটা কি, কোন নাম্বারে নক দিলে তোমরা এই পুরো পেইড ব্যাচে যুক্ত হতে পারবা, নাম্বারটা একটু লিখে দেই, তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, 01737767421। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই, আজকে নক দিলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমার সাথে কথা বলে, আমার সাথে ফোনে কথা বলে ওই কোর্সের ডিটেল জানতে পারবা, যুক্ত হয়ে যেতে পারবা। এখন কোর্স ফি ডিসকাউন্টে চলছে, 2 দিন আগে ছিল 1250, এখন 1350 হয়ে গেছে একদিনের মাথায়, আজকে অ্যাডও হচ্ছে অনেকে, আর 2 দিন পরে 1450 হবে। তাহলে তুমি এখন যদি অ্যাড হও, ডিসকাউন্টে অ্যাড হতে পারবা। প্লাস তুমি প্রত্যেক সপ্তাহে একটা সপ্তাহে ঘন্টায় ভাগ করলে হয় 168 ঘন্টা। সপ্তাহে আমি 2টা ক্লাস নিব, শুক্র ও মঙ্গলবার, 2টা ক্লাস হবে 1 ঘন্টা করে 2 ঘন্টা, 168 ঘন্টা থেকে 2 ঘন্টা বিয়োগ করলে হয় 166 ঘন্টা। এই 166 ঘন্টা তুমি তোমার একাডেমিক লাইফ নিজের জীবনে দাও, আর 2 ঘন্টা এখন আমাকে দাও, আমি তোমাকে গড়ে তুলবো বিশ্ববিদ্যালয় স্বপ্নের জন্য। মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোর্স এই একটাই, কিংবা ডেন্টাল বা নার্সিং, বা যারা সেকেন্ড টাইম রয়েছে, যারা ভিডিওটা দেখছো যখনই দেখবা, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমাদের জন্য এই সাধারণ জ্ঞান কোর্সটা। এই কোর্সে অ্যাড হলে পুরো অ্যাডমিশনে এক্সাম ব্যাচ, কোর্স শেষে মডেল টেস্ট ব্যাচ, সব কিছু ফ্রি পেয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা কারো কোর্সে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্সে অ্যাড হবা, ঢাবি পরীক্ষা তোমার খারাপ হলো, আল্লাহ না করুক, পরে বলবে আরো 1000 টাকা দাও, রাবি চবির কোর্সের জন্য তোমাকে দিতে হবে বাধ্য হয়ে, এক্সাম ব্যাচের জন্য 500 টাকা নেবে, মডেল টেস্টের জন্য 1000 টাকা নেবে, কিচ্ছু লাগবে না। এই টাকায় ভর্তি হলে তোমরা যারা আসো পেইড ব্যাচে একটু লিখে দাও তো ক্লাসের সার্ভিস কেমন পাচ্ছ। তুমি তোমার মন থেকে লিখবা, যা মনে আসে লিখবা, যে ভাই এখন কেমন পড়াচ্ছি, মোটিভেটেড রাখতেছি, পড়াচ্ছি, এবং বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হবে। তুমি কলেজের ফার্স্ট বয় হও, সেকেন্ড বয় হও, লাস্ট বেঞ্চার হও, মোটিভেটেড না থাকো, আমি তোমাকে মোটিভেট করবো, আমি তোমাকে গড়ে তুলবো, দায়িত্ব আমার উপরে। তুমি কি ক্লাস করবা, কীভাবে পড়বা, কোন রুটিন করে পড়বা, একাডেমিক লাইফে কীভাবে A+ পাবা, সামনে কীভাবে ভালো রেজাল্ট করবা, আর অ্যাডমিশনে আগায় থাকবা। অ্যাডমিশনে এসে দেখবো তুমি শুধু এগুলো রিভিশন দিতেছো, বাকিরা নতুন করে পড়তেছে, তুমি অনেকটা আগায় থাকবে ইনশাল্লাহ। আচ্ছা যারা লিখছো, এই যে ইমন লিখছে আলহামদুলিল্লাহ ভালো, সিতারা লিখতেছে ভালো। সিতারা তুমি কি সুস্থ হয়েছো ভাইয়া, একটু জানাই দাও আমাকে।
তোমাদের এই কমেন্টগুলো আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাজিয়াতুল কুবরা ওর আমার পেইড ব্যাচে। তোমরা ওদের মেসেজ দিয়ে দরকার হলে পার্সোনালি কথা বলে নিও কেমন ক্লাস হয়। আমরা কিন্তু নোবেল পুরস্কার, তারপর তোমার সংবিধান ধরবো, বঙ্গবন্ধু টপিকটা গতকাল ক্লাস করিয়েছি, অনেক টপিক। তুমি অ্যাডমিশন এসে এগুলো পারবে না, মুখস্থ পড়া দিচ্ছি, ওরা কিন্তু আগায় থাকতেছে। বাংলা ইংলিশে কী বই পড়বে কী পড়বে সব দায়িত্ব আমার উপর থাকবে। এই যে আলহামদুলিল্লাহ ভালো, তানবীর বলতেছে পেইড ব্যাচ থেকে ক্লাস অনেক ভালো হচ্ছে, অনেকগুলো কনফিউশন দূর হচ্ছে। এই যে বলতে এই তুমি কিন্তু গতকাল এই যে কমেন্টটা করছো তুমি গতকাল কিন্তু যুক্ত হয়েছো, আমি তোমার মনে আছে ভাইয়া, তুমি অনেক ভালো। আফসানা বলতেছে হ্যাঁ মেডিকেলের জিকে, ওইটাতে আমি কিন্তু উদ্ভাসন মেশে পড়াই, মেডিজিকে হয়ে যাবে। মেডিজিকে আগে মেডিজিকের ক্লাসগুলো করাবো অ্যাডমিশন শুরুতে, যাতে মেডিজিকের ক্লাস আর পরীক্ষাগুলো আগে দিয়ে ফেলবা যারা মেডিজিকে টার্গেট। সীতারা অনেক আগে থেকে আসে, তাজকিয়া অনেক, তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেক আপ্লুত করে। তোমরা আমার অনেক সাপোর্ট করো যারা পেইড ব্যাচের। যদি ভালো না ক্লাস করাই তাহলে ওরা লিখতো না ভাই ভালো হচ্ছে না, ভাইয়া আপনি এটা করতেছেন না, মন থেকে কিন্তু এগুলো লিখতেছে, তাহলে এটা বুঝতে হবে। চলো আমরা শুরু করি। যারা এই দুটা প্রশ্ন উত্তর দিছো ভোর থেকে আর দিয়েছো যে মুক্তিযোদ্ধাদের বোঝাচ্ছে, তাহলে উত্তর তাদেরগুলো কিন্তু সঠিক। ক্লিয়ার? ওকে আচ্ছা, এবার চলো। এইবার অলরেডি কিন্তু তোমার জানো যে নুরুল হুদার রিক্সা তোমার রেনকোট পরে বেরিয়ে গেছে রাস্তায়। ক্লিয়ার? সে রাস্তায় কিন্তু রেনকোট পরে বের হয়ে গেছে। আমরা এবার বাকি গল্পটা কমপ্লিট করি। আবার ওই নাম্বারে নক দিলে, হোয়াটসঅ্যাপে নক দিলে বা কল দিলে তুমি পুরো পেইড ব্যাচ আমাকে জানতে পারবা। কি জানতে চাও, কয়টা ক্লাস, কবে ক্লাস, কি হবে, কেন হবে, কারা করতেছে, কারা ভালো ক্লাস হচ্ছে, তুমি কি পাবা, তোমার আর্থিক সমস্যা জানাও, তোমার কি সমস্যা প্রবলেম, তোমার কি প্রবলেম সব কিছু জানাও, সব সমস্যার সলিউশন আছে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার রেনকোট পরে বের হয়ে গেল আমাদের নুরুল হুদা। রাস্তায় একটা রিক্সা নাই, রিক্সা নাই। তা রিক্সার পরও আসে এখন করছে না, রেনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সে কিন্তু রেনকোটটা পরে আলাদা একটা ওম অনুভব করতেছে এবং তার মনে সাহস অনুভূত হচ্ছে। রেনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা। তার গায়ে লাগে না এক ফোঁটা, রেনকোটে বৃষ্টি পড়ে তার গায়ে লাগে না। এই রেনকোটটা তাকে প্রোটেক্ট করছে, যেমনভাবে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে প্রোটেক্ট করেছে, এরকম কিন্তু কিছু একটা ভাইব দেয়, তাই না? আচ্ছা, টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, বৃষ্টির পানি খাইতেছে, ঠিক পান সে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি। সে বলছে এই মাথা বেয়ে যে পানিগুলো পড়ছে একটু খায় দেখে না, পান সে না। তার মানে কি এই রেনকোটের ছোঁয়ায় এগুলো শরবত হয়ে গেল, এগুলো কি আরো দামি হয়ে গেল, এই কথাটা কিন্তু সে বলতেছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে সেটাও ভাবতেছে। পাঞ্জাব আর্টিলারি নাকি বালুচি রেজিমেন্ট, কাদের উদাহরণ দিচ্ছে, নাকি কমান্ডো ফোর্সের মতো তাকে দেখাচ্ছে, নাকি প্যারামিলিটারির মতো দেখাচ্ছে, নাকি মিলিটারি পুলিশ, নানানভাবে সে তাকে কল্পনা করতেছে। ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত মানে এক এক ধরনের চেহারা। তার রেনকোটের কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? সে নানান ধরনের স্বগতোক্তি করতেছে, নিজে কথা বলতেছে। হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে শীত ভাব, কিন্তু রেনকোটের ভেতরে কি সুন্দর রুম। মিন্টুটা এই রেনকোট রেখে গিয়ে কি ভালোই করেছে, এই প্রথম মিন্টুকে সে একটু দেখতে পারলো। শালাকে এবার বলতেছে না তুই ভালোই করছিস, এই রেনকোটটা আমার কাজে দিছে। এইবার বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তর দিকে। সে তাকাইলো বাস আসে কিনা, মিলিটারি লরির ল্যাসটাও দেখা যাচ্ছে না, মিলিটারিরা আসতেছে না, সে ভয় পায় না। আবার তার বাসেরও নামগন্ধ না, এদিকে মিলিটারিও আসে না, বাসও আসে না। যেটুকু রিক্সা করে আসতে হইতো বাস স্ট্যান্ডে, সে হাইটে আইসা পড়ছে। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে কেউই নেই, একেবারে একেলা। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেটের ছোট দোকানটার ঝাপটুকু একটু তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই, ওদিকে কোনো গোলমাল হলো নাকি। সে ওই বাস স্ট্যান্ডে দেখতেছে একটা দোকান, বৃষ্টির কারণে ঝাপটা একটু অর্ধেকে নামে যাতে বৃষ্টির পানির ফোঁটাগুলো দোকানে না ঢুকে। সে দোকানদার উত্তর দিকে তাকাইতেছে, এই নুরুল হুদা উত্তর দিকে তাকাই আছে। ঠিক আছে, এইবার দেখো দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, খেয়াল করবো দোকানদার ছেলেটা কীরকম বাচাল টাইপের। যে দোকানদারের ছেলেটা বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা ভিড় করে, কাল শোনেন নাই, সে তো একা বসে আছে, তো কাউকে দেখলেই সে যুদ্ধের গল্প শোনায়। ওই ছেলেটা কাল শোনেন নাই, ওই ছেলেটা বলছে কাল শোনেন নাই, মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম, মানে পাকিস্তানিদের খতম করে ফেলছে মুক্তিযুদ্ধের, এই কথাটাই বলতেছে। বিবিসি কইছে, বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যুক্তরাজ্যের একটা আমরা জানি। রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন, রংপুর দিনাজপুরের অর্ধেকের বেশি জায়গা তখন স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস,
তার মানে বাস এসে পড়ছে। এগুলা ওই ছেলেটার কথা শুনতে শুনতে এখন বাস এসে পড়ছে। বাসে যাত্রী কম না, কন্ডাক্টরটা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়, মানে বাসে মানুষ কম, তবে খুব যে খালি তা না, মোটামুটি মানুষ উঠছে। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্যই তার একটু খারাপ কথা, অত টিটকারে শোনার কথা, কিন্তু কেউ তাকে শোনায় না। বাসের মধ্যে যে ধরো ধুলাবালি আছে, একটু বৃষ্টির পানি পড়লে বা রেনকোটের পানি পড়লে বাকি যাত্রীরা বলবে এই আপনি রেনকোটটা একটু ঝাড়া দিয়ে আসতে পারলেন না, কিন্তু কেউ তাকে কিছু কইতেছে না। কাহিনী কি? সে একটা ভীতু মানুষ, তাকেও কি মানুষ ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে একটু পরে আমরা দেখবো, রাইট? খেয়াল করো। আচ্ছা, ঠোঁটে তার হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ এই যে তার রেইনকোটের পানিতে বাসের সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দ করতেছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? সবাইকে ভয় পাচ্ছে, এটা একটা মুক্তিযোদ্ধা, এর কিছু করা যাবে না, এরকম ব্যাপার। মানে তোমার এই আমাদের গল্পের যিনি কথক, তিনি কিন্তু এই যখন রেইনকোটটা গায়ে দেয় তারপর তার মধ্যে একটা আলাদা অভূতপূর্ব একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পেলাম। খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। সে কই বসবে? বাস ছেড়ে দিছে, সে কোন সিটে বসবে বুঝতে পারতেছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে, তাড়াহুড়া করে রাখো বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। নুরুলদাকে দেখে দুইজন দৌড়ে বাস থেকে নেমে পড়ছে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেট মার। নুরুলদাকে দেখে সবাই ভয় পাচ্ছে যে, কিংবা দুটোই হচ্ছে পকেট মার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছনে ফিরে তাকায়। সে চোখ ভরা ভয়, কেবল ভয়। নুরুলদার এই বেশভূষা দেখে এই বাসের মধ্যে যে পকেট মাররা চোররা তাকে দেখে ভয়ে বাস থামায় নেমে গেছে গা, এই কথাটা বলতেছে, রাইট? জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের দিকে বসা তিনজন যাত্রী। যখন নুরুলদা বসে তার আওয়াজে আরো মানুষ একটু আতঙ্কিত হয়ে যায়। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগে চলে এরা ছোটোখাটো লুটপাট করতে পারে, এরকম টার্গেট নেওয়া লোক হতে পারে এগুলো। অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তখন মুক্তিযুদ্ধের সময়টা মিলিটারিরা কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিত, বিভিন্ন ঘর থেকে বিভিন্ন স্বর্ণ বা বিভিন্ন কিছু উঠায় নিয়ে যেত। সব কিছু তো নিয়ে যেতে পারতো না। নিয়ে যাওয়ার পর ওই সম্পত্তি তো আর কারো না, হয়তো ওই ঘরে মানুষকে মেরে ফেলতো। তখন চোর বা কিছু ডাকাতের উদ্ভব হইতো, তারা ওইগুলাকে থেকে চুরি করতো, ওইগুলা থেকে তাদের টার্গেট ছিল ওইগুলো আহরণ করা, রাইট? এরকম টাইপের সিচুয়েশন ছিল তখন একটা। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগে ধরফর করে উঠে, তাকে দেখে সবাই পালাচ্ছে এরকমটা বোঝায়। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে ফিরে তাকায় না ভয়ে, তার মানে তাকে বেশ ভয়ই পাচ্ছে সবাই, চোখাচোখি এড়াতে তাদের কষ্ট, তার মানে সবাইকে তাকে থেকে ভয় পাচ্ছে, এটা বোঝাচ্ছে। যাক, আবারও বলছে মিন্টুর রেনকোটে কাজ হচ্ছে, চোর ছেচোর পকেটমার সব কেটে পড়েছে, ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একবার কলেজ পর্যন্ত, এই কথাটা বলতেছে। এইটাতে একটা তোমার অন্য ধরনের রূপক কথা বুঝাইছে যে যেমন মুক্তিযোদ্ধাদের দেখে যেমন মুক্তিযোদ্ধাদের ভয় যেমন পাকিস্তানিরা ভয় পাচ্ছে, দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বা ঢাকার মধ্যে জড়ো হয়ে গেছে ভয়ে, ঠিক তেমনই এই মুক্তিযোদ্ধাদের রেইনকোটটা দেখে যেমন চোর বাটপার পালায় যায়, মুক্তিযোদ্ধাদের দেখে মিলিটারিরা পালায় যায়, এরকম একটা সাদৃশ্য করছে এখানে। আচ্ছা, এইবার আসাদ গেট বাস স্টপেজে আমি অনেকবার নামছি, এর পাশেই হচ্ছে তোমার জানো জাতীয় সংসদ। সো আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে দাঁড়ায় আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। খেয়াল করবা, আসাদ গেটে বাস থামছে যাত্রী উঠানোর জন্য, তখন 9 জন প্যাসেঞ্জার কিন্তু এই বাসে উঠে পড়ে, এটা খেয়াল করবা, ঠিক আছে? শেষ অবধি থাকো, গল্পটা বুঝে যাও, হয়তো রিভিশন হয়ে যাবে তোমার, এমসিকিউ কমন পড়তে পারে গল্প থেকে, অ্যাডমিশন হোক বা যে কোনো সময়। সে বেশ খুঁটিয়ে সবাইকে দেখে, মানে ননুদা সবাইকে দেখতেছে কার কি অবস্থা। তো তার দিকে তাকে 9 জনের 3 জন আরে রাখো এবং আরেকজন রেখো বলতে বলতে নেমে পড়লো। মানে যারা এখন বাসে উঠবে তারাও নেমে যেতেছে, মানে বাসওয়ালার পুরা লস। এইবার 3 জন 4 জন নেমে পড়ছে, আরো শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, সিসকে চোর হতে পারে, আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারির খবর দেয়, এরকম টাইপের লোক হতে পারে।
কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে দেয়, এরকম টাইপের লোকগুলো উঠতে চাইছিল বাসে, হয়তো তাকে দেখে ভয় পালায় গেছে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। যেই মানুষগুলো বাসে উঠবে তারা উঠতে পারেনি, তাকে দেখে ভয়। জানালার বাইরে বৃষ্টি আশ উঠছে, ঠান্ডা হয়, গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘর উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার একটা ভালো লাগতেছে, ভ্রমণের মতো একটা ফিল পাচ্ছে। সমস্ত ভালো লাগাটা চির খায় হঠাৎ বাস ব্রেক কষলে। তার দেখতে ভালো লাগছিল, হঠাৎ বাস হতে তোমার ব্রেক ধরছে, সে একটু আনন্দের মুহূর্ত থেকে একটু বিরক্ত হয়ে যায়, এটা বুঝাইলো। ঠিক আছে, খেয়াল করো। তখন তাকে তাকাতে হয় বাইরে, চোখে পড়ে নির্মীয়মান মানে তৈরি হচ্ছে এরকম একটা মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে হাওয়া ঢুকে যায় বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাতে কেটে ভোর হলে, ক্র্যাকডাউনের রাত আমরা জানি সবাই, ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন, মানে মুয়াজ্জিনকে গুলি করে ফেলেছিল পাকিস্তানিরা। ঠান্ডা হাওয়ায় ধাক্কা, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে উঠে যে মনে হয় ভিতরে আগুন ধরে গেল, মানে তার ভিতরে একটা রাগ হইতেছে বা সে একটু সাহসী হচ্ছে, এটা বোঝাচ্ছে। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো তখন ঘুম হয়নি, তাদের আগের কথাগুলো বলতেছে। ছেলেমেয়ে নিয়ে ছেলেমেয়ের মায়ের সঙ্গে যে সে শুয়েছিল খাটের নিচে, ভোরবেলা মিলিটারি মানুষ মারার একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপর মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানলার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে ওঠে আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর সব মহত্ব ঘোষণা করার সুযোগ আর তার মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা, মানে আল্লাহ মানে একটা চিৎকার করে সে লোকটা রাস্তার উপর পড়ে যায়। ওই যে মুয়াজ্জিনটা মারা যায় সেই ঘটনাটা এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। ক্লিয়ার? সে তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে, এরা বোধ হয় কোনো সময় কি নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। পাকিস্তানের কথা বলছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রেখেছে এই মানুষদের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। আমি আগেই বলছি শরীরের গোপন জায়গায় তল্লাশি করে যদি দেখে মুসলমানি করা, তাহলে ভাবে মুসলমান, তাদেরকে অত্যাচারটা কম করে বা করে। আর যদি দেখে হিন্দু, তাদেরকে ধরো আরও বেশি অত্যাচার করে আর অমানবিক পাশবিক অত্যাচার করার চেষ্টা করে। ক্লিয়ার? এই হচ্ছে অবস্থা। এইবার দেখো মিলিটারিরা যাদের পছন্দ করেছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও ফর্সা খুব এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। সেও কিন্তু স্বাভাবিক অনুভূতিগুলো, বৃষ্টির আওয়াজকে, সাউন্ডকে সে আরও বোল্ড করে শুনতে পাচ্ছে। তার মধ্যে আলাদা একটা তেজোদ্দীপ্ত একটা অবস্থা এই রেনকোট পরার পর। বারান্দাওয়ালা টুপির নিচের শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তার মধ্যকার যে আগুন, যে সাহস, যে দেশপ্রেম, এটাই কিন্তু এগুলোর প্রতীক, রাইট? তবে একটু নড়ে বসলে মাথার উপর বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। যেই মনুলদা মিলিটারি দেখতে ভয় পাইতো, সাউন্ডই ভয় পাইতো, সে এখন মিলিটারির দিকে তাকাচ্ছে। মিলিটারি চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের বোতা কিন্তু গরম চাউনিটা স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকের দিকে তাকাচ্ছে। ক্লিয়ার? ছুটলো চোখে, গোফের নিচে, নাক, গোফ, চোখের আশপাশের ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারি চোখা সরে যায় মুখ থেকে। মানে ধরো মিলিটারি তার দিকে তাকাইছে, সে মিলিটারির দিকে তাকাইছে, মিনুলুদা এমনভাবে তাকাইছে মিলিটারি তার দিকের চোখ সরাতে বাধ্য হয়ে যায়। মিলিটারি হাইরে গেল একবার, রাইট? এটা বুঝাইলো আর কি। এইবার মিলিটারি তাকাইছে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত মেরে যাবার কি কারণ হলো? লোকটাকে এগুলোতে রক্তের চিহ্ন দেখে। চিন্তা করো, মানে প্রতীকী অনেক কথা বলতেছে। তো রেইনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। এবার খেয়াল করো, মিলিটারি চেক করে কিন্তু নিচ্ছিল। তো মিলিটারি উঠছে,
উঠে একে ওকে দেখতেছে। তো যখন নুরুল হুদার দিকে তাকাইলো, একটু দেখে মিলিটারি বলে ঠিক আছে এবার যাও 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 সামনে যাও। আর এখানে কোনো কাউকে ধরলো না, ধরে নিয়ে লরির মধ্যে রাখলো না, এবার ছেড়ে দিল। এইবার খেয়াল করো, এইবার ঢাকা কলেজের গেটের সামনে আসবে, নিউ মার্কেটের সামনে এসে পড়লো, যেখানে আমি শপিং করি, গরিবের শপিং করি। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে সহযাত্রীর দিকে তাকায়, সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারি দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখছে তারা সেই ভঙ্গিটি ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরা, প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। মিলিটারিকে সে জাদ্রেল টাইপের পান্ডা বলে ইয়া করে। তো এবার তাকে হয়তো আমরা জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, সে চলে আসছে এইবার, ঠিক আছে। তাহলে আসতে পারে পরীক্ষায় যে প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারটা কি সিংহাসন মার্কা চেয়ারে কে বসে আছে? এক জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। তার ভারী কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি ইপিএস ইএস হওয়ার চেষ্টা করতে করতে বলে হি ইজ দ্য প্রফেসর হুদা। এইবার ওই মিলিটারিকে প্রিন্সিপাল দেখাচ্ছে, এই যে চলে আসছে আমাদের প্রিন্সিপাল হুদা, হি ইজ দ্য প্রিন্সিপাল হুদা, ইংলিশে বলতেছে। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি। তাহলে আমরা এখন এসে জানলাম আমাদের গল্পের বিশ্ববিদ্যালয়ে যখন কেউ টিচার হয় প্রথমে যে ধাপটা সে হচ্ছে একটা লেকচারার হয়। হ্যাঁ, তো লেকচারার আমাদের নুরুল হুদা লেকচারার কোন বিষয়ের? কেমিস্ট্রি মানে রসায়নের। কোন কলেজে? ঢাকা কলেজের। মাথায় রেখো, এমসিকিউ আসতে পারে। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেয়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল হুদা উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ জানে, আর এই মিলিটারিরা জানে। সো একটু ভয়ে ভয়ে অনেক কথা ভাবতেছে আমাদের নুরুল হুদা। আচ্ছা, এইবার জিওগ্রাফির সাত্তার মৃধা আর তোমার এই নুরুল হুদাকে জিপে করে তুলে নিছে চোখ বেঁধে। তো তাদের জন্য চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল একে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে দেখে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। আব্দুস সাত্তার মৃধা অন্য রুমে, সে অন্য রুমে আসছে, জিজ্ঞাসাবাদ করবে। জায়গাটাও একবার অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার হিসাব নাই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে এবং নুরুল হুদা জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে, বারবার তাকে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে তুমি কি মুক্তিযুদ্ধের সাথে জড়িত কিনা, ওই যে বোমা ফাটাইছে এর সাথে জড়িত কিনা, এই টাইপের কোশ্চেন করতেছে। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরের হেরফের হয় না, সে একই রকম উত্তর দেয়। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল, ওইগুলো বয়ে নিয়ে এসেছিল কারা জিজ্ঞেস করে। কয়েকদিন আগে ঢাকা কলেজে কয়েকটা লোহার আলমারি আনছে, ওইগুলো কারা বয়ে আনছে এটা জিজ্ঞেস করে নুরুল হুদাকে। সে জবাব দেয় ঠিক অফিসের জন্য 3টে, ভুটানি হিস্ট্রি জিওগ্রাফির জন্য 2টো করে, ইংরেজির জন্য 1টে, সর্বমোট 10টা। তাইলে কলেজে যে আলমারি আনা হয় সর্বমোট কয়টা আলমারি? 10টা। মাথায় রাখবা, সর্বমোট কয়টা আলমারি? 10টা আলমারি, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে। সর্বমোট কয়টা আলমারি আনা হয়? 10টা আলমারি আনা হয়। অফিসের জন্য 3টা, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য হচ্ছে 2টো করে, এবং ইংরেজির জন্য 1টা, সর্বমোট 10টা আলমারি আনা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে, ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে থেকে, তারা হলো কুলিয়া, সে একজন লেকচারার। মানে বলে যে কুলিরা এই আলমারিগুলো আনছে, তুমি কি তাদের চিনো? নুরুল হুদা বলে না, তারা কুলি আর আমি লেকচারার, চাষা ভুষা, তাদের আমি চিনবো কীভাবে, রাইট? সো তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? এইবার একটা তথ্য মিলিটারির কাছে আসে যে তারা যদি কুলি হয়, তুই লেকচারার হইয়া তাদের সাথে এত কথা কেন বলছিল ওই সময়? জবাব দেন নুরুল হুদা। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা, আকার, তালাচাবির মান, রঙের মান, এইগুলো পরীক্ষা করছিল। বলছে আমি তো কুলিদের সাথে এমনি কথা বলি নাই, যে আলমারিগুলো দিছিল প্রিন্সিপাল আমাকে বলছে দেখো এগুলো ঠিকঠাক আছে কিনা, এই জন্য আমি কুলিদের সাথে বিভিন্নভাবে কথা বলছি। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এইবার যারা কুলি তারা কিন্তু আসলে কুলি না, তারা ছিল মিসক্রিয়েন্ট। মানে এখানে গল্পতে মিসক্রিয়েন্ট মানে আমরা জানি মুক্তিযুদ্ধদের বোঝানো হয়েছে, তো তারা কিন্তু কুলির বেশি ঢুকছিল, এই তথ্যটা আমাদের জানতে হবে। এটা তার চোখে আর ভালো জানে কে। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে,
তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এগুলো আমরা কিন্তু বুঝতেছি, রাইট? আমার নাম, এবার নুরুলহুদা বলছে আমার নাম, বলছে কুলিরা, আমি এই মুক্তিযোদ্ধাদের চিনি, আমার নাম বলছে। সে একটু অবাক হয়ে যায়। নুরুলহুদা হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুইলা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুলহুদার নামই বলেছে। এটা কিন্তু জানার জন্য জাস্ট এমনিতে মিথ্যা করে কিন্তু বলেছে। অনেক সময় আব্বাম্মু বলে না, এই সত্যি করে বল তুই আজকে বিস্কুট খাইছিস কিনা, আমি কিন্তু দেখছি। আব্বাম্মু কিন্তু দেখে নাই, তখন তুমি যদি ভয় বলো হ্যাঁ আম্মু আমি খাইছিলাম, পরে বলো না আমি অ্যাকচুয়ালি দেখি না, আমি ধারণা করে বলছি, এই টাইপের কথা বলতেছে। নুরুলহুদা অবাক তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘুরতো বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে উঠে, বর্ষাকালেই তো জুত। এই লাইনটা খেয়াল রাখো, এটাতে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। বর্ষাকালে জুত মানে বর্ষাকালে অনেক পানি, আর পানিকে জলকে ভয় পায় পাকিস্তানিরা, তো বলছে এই সময় ওদেরকে বেশি বেশি আমরা আক্রমণ করতে পারবো, সো প্রবলেম নাই। এই কথাটা বলছিল একজন মিসক্রিয়েন্ট, একজন মুক্তিযোদ্ধা। কথাটা দুবার বলছিল, এর মানে কি? এইবার স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলায় বর্ষাকাল তো শালারা জানে না, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এটা একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো জেনারেল মানে একটা যুদ্ধের যিনি কমান্ডার বা প্রধান থাকে। সো ধরো রাশিয়া যখন তোমার জিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, হিটলারদের বাহিনীর বিপক্ষে, তখন তাদের ছিল শীতকাল। হিটলারের বাহিনী শীতকাল ভয় পাইতো। শীতকালটা তখন একটা ভালো ভূমিকা পালন করে রাশিয়ার পক্ষে, জেনারেল হয়ে কাজ করে, একজন যোদ্ধার মতো কাজ করে। তো রাশিয়ার জেনারেল ছিল উইন্টার, আর আমাদের দেশে জেনারেল বা একদম পাওয়ারফুল আমাদের দেশের এই মনসুন, মানে জানি আমরা যেটা বর্ষাকাল বা যাই হোক, ওইটা জেনারেলের মতো কাজ করেছে, মুক্তিযোদ্ধার মতো কাজ করেছে, হাতিয়ার হিসেবে কাজ করেছে, এটা কিন্তু বোঝানো হয়েছে। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাটা বুঝেছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহ নুরুলহুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। এইবার মৌনতা মানে চুপচাপ ছিল, এইসব শুনে মিলিটারিরা বুঝে যায় যে হ্যাঁ এই নুরুলহুদা হয়তো তোমার এই কুলিবেশী ছদ্মবেশী ইয়াদেরকে চেনে। কাকে চেনে? তোমার মুক্তিযোদ্ধাদের সাথে তার সম্পর্ক আছে। ক্লিয়ার? এবার খেয়াল করো, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে, জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় নুরুলহুদার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝে থেকে তুলে মিলিটারিরা জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়, খবর তোর কাছে আছে তো, ভালোভাবে জানা আছে তো, জবাব দে, এগুলো বলতেছে, মানে মারামারি শুরু করছে। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্ট ঠিকানা তো আর জানা আছে তো? সে ফের জবাব দেয় হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নে জবাব না পেয়ে মিলিটারিরা তাকে অন্য একটি ঘরে নিয়ে যায়, তার বেটো কাটো শরীরটা ঝুলিয়ে দেয় ছাদে লাগানো একটা আংটার সাথে, মাথায় করবো, এটা হতে পারে যে তোমার ফ্যানের আংটার সাথে ঝুলিয়ে দেয়। নুরুলহুদাকে কিন্তু ঝুলে আংটার সাথে পাছায় বুঝো তো, পাছায় সপাং করে চাবুক মারে, সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুলহুদার কাছে স্রেফ উৎপাত বলে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেনকোটের উপর। রেনকোটটা এরা খুলে ফেলেছে, কোথা রাখলো কে জানে, কিন্তু তার তার শরীরে এখনো আছে। তার উপর মিলিটারিরা চাবুক দিয়ে উল্টায় পিটাইতেছে, তাও তার শরীরে এগুলো লাগতেছে না, কারণ তার ওই রেনকোট পরার পরে আলাদা একটা অনুভূতি জাগছে, মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা জাগছে, সাহস জাগছে, দেশপ্রেম জাগছে, সে কিন্তু এগুলোকে এনজয় করতেছে। ঠিক আছে? আর অন্য সময় হলে কিন্তু সে ভয়ে বলে দিত অনেক কিছু, বাট রেনকোট পরার পর তার উপর এটা প্রভাব ফেলতেছে। রেনকোটটা এরা কোথায় রাখছে? বৃষ্টির মতো চাবুকের বাড়ি, পরে রেনকোটের মতো চামড়ায় আর অবিরাম বলেই চলে। মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে, শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর আস্থাও কম নাই। বলছে সে, নুরুলহুদা বলতেছে যে আমিও চিনি, এগুলো জানি কিন্তু আমি বলবো না, এবং ওই কুলিরা বা মুক্তিযোদ্ধারা আমাকে চিনে, সুতরাং আমি বলবো না। তাদের সঙ্গে তার আদাত মানে খুব ভালো সম্পর্ক, অভিযোগ ও তাদের সঙ্গে তাদের আতাত রাখার উত্তেজন। নুরুলহুদা ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যায় চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয় না। সে এত বাড়ি খাওয়ার পর মুক্তিযোদ্ধা, দেশপ্রেম, দেশের কথা এতই চিন্তা হয়ে যায়, তাকে যে মারতাছে সেটা সে ভুলেই যায়। এখানে এসে বোঝা যায় যে এই রেনকোটটা পরার কারণে তার মধ্যে কতটা দেশপ্রেম সৃষ্টি হয়েছে। সো এই হচ্ছে অবস্থা। এখানে দেখবা গল্পে আরও কিছু
তোমার ইয়া আছে, এগুলো খুব ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। খুব 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 ভালো করে, আমি আবারও বলবো, খুব ভালো করে এই শব্দার্থগুলো পড়বা, টিকাগুলো পড়বা। টিকাগুলো পড়লে তোমরা এখানে প্রথম 2টা প্রশ্নের উত্তর দাও, 5 আর 6। 5 আর 6 প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমি দেখতে চাই কারা কারা 5 আর 6 প্রশ্নের উত্তর দিতে পারবা। দেখি 5 আর 6 প্রশ্নের উত্তর দিয়ে দাও। অনেকে কিন্তু এগুলো জানো আলহামদুলিল্লাহ। এই যে রেনকোট পরার পর নুরুদার মধ্যে উৎসতা, দেশপ্রেম ও সাহসের উদয় হয়, ইবা বলতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে ঠিক আছে, দেখি উত্তর করো। অফিসের জন্য কয়টা? মোট তো 10টা আলমারি, কিন্তু অফিসের জন্য কয়টা আলমারি? একটু উত্তর করো। একটু উত্তর করে দাও। ওকে ওকে ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে। অফিসের জন্য অবশ্যই 1-এর খ হবে 3টে আলমারি। পিয়নকে দেখে সবাই তটস্থ থাকে কেন? এই উত্তরটা একটু দাও দেখি। ওকে, পিয়নকে দেখে সবাই তটস্থ থাকে কেন? দেখি 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 দেখি, উত্তর করো উত্তর করো উত্তর করো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে ওকে, উত্তরটা হবে হচ্ছে মিলিটারিদের সঙ্গে সুসম্পর্ক আছে বললা, উত্তর এটা হবে। হ্যাঁ, কারণ তার কিন্তু মিলিটারিদের সঙ্গে সুসম্পর্ক ছিল, রাইট? তার কিন্তু মিলিটারিদের সাথে সুসম্পর্ক ছিল, তাই পিয়নকে দেখে এখন সবাই একটু ভয় পায়। ঠিক আছে, হ্যাঁ, তার মিলিটারিদের সাথে সুসম্পর্ক ছিল, তার মানে এইটা হবে হচ্ছে খ, আর এইটা হবে তোমার হচ্ছে ঘ। উত্তর আমরা দেখলাম। ওকে, তো এই গল্প তোমরা পড়তে গিয়ে এখানে আরও অনেক সৃজনশীল পাবা, অনেক এমসিকিউ পাবা, এগুলো একটু উত্তর করবা। দেখি 9 আর 10 উত্তর করো, একটু 9 আর 10 উত্তর করো তো দেখি। 9 আর 10 একটু উত্তর করো, 9 আর 10 একটু উত্তর করে দাও, খুব ইম্পর্টেন্ট। আমি বললাম না আজকে ক্লাস শেষে এমসিকিউ সলভ করবো, যদি তুমি পারো উত্তর করতে তার মানে তুমি ক্লাসটা বুঝছো। একটু 9 আর 10 উত্তর করে দাও দেখি সবাই, 9 আর 10 উত্তর করে দাও, একটু 9 আর 10 উত্তর করে দাও। কারা কারা উত্তর করছো আমি দেখি। নয় 10 উত্তর করে দাও।
9-10 একটু উত্তর করে দেন আপনারা দেখি। ওকে, কারা কারা কমেন্ট করলা? অনেকেই বলতেছো 9-গ 10 বলতেছো যে ঘ, 9-গ 10 ঘ, 9-গ 10 ঘ কারা বলতেছো দেখি? 9-গ 10 ঘ বলতেছো তারা। আচ্ছা, তাহলে ঠিক আছে, উত্তর ঠিক আছে। এটা হবে যে প্রিন্সিপালের বাড়ির গেটে, আর এটা হবে হচ্ছে তোমার বিদ্যুৎ না থাকায়। এটা হবে হচ্ছে বিদ্যুৎ না থাকে, রাইট? ওকে ওকে। এখানে দেখবা কিছু এমসিকিউ সৃজনশীল আছে, এগুলো একটু, এগুলো তো আর এখানে বোঝানোর কিছু নাই, এগুলো অনেক অনেক আছে এখানে। সো দেখো এই গল্পের তোমার বেশ কিছু এমসিকিউ এখানে আছে, প্রায় 30টার মতো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। প্লাস হচ্ছে যে আমার কাছে এই এমসিকিউর একটা 60 থেকে 70টা এমসিকিউর একটা পিডিএফ আছে, প্লাস 20-30টা সৃজনশীল একটা পিডিএফ আছে, যেগুলো অনলাইন থেকে কালেক্ট করা একটু গুছিয়ে রাখছি। সো যারা আমার এইচএসসি 24-25 এমনকি 26 ব্যাচ, যারা এবার এইচএসসি দিবা সামনে 2 মাস পরে, যারা এবার সেকেন্ড ইয়ারে উঠবা এইচএসসিতে, বা যারা নতুন কলেজে ভর্তি হবা, তাদের জন্য আমার প্রি অ্যাডমিশন যে সাধারণ জ্ঞানের ব্যাচটা রয়েছে, সেখানে যুক্ত হলে তোমরা এগুলো পেয়ে যাবা। আমি আবারও বলছি, তোমরা যারা যুক্ত হয়েছো বা যারা যুক্ত হওনি, আমি আবারও বলবো যুক্ত হয়ে যাও। ডিসকাউন্ট চলছে, এখন থেকে সাধারণ জ্ঞানের প্রিপারেশন নাও। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকলে, টপ করার স্বপ্ন থাকলে, আইন নিয়ে পড়ার স্বপ্ন থাকলে, তোমার জন্য এই কোর্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কোর্স ডিটেলস অনেকেই জানো। একটা কোর্স তোমার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এখন থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি এবার আমার যারা এই কোর্সে ছিল আগের বছর, এইবার যারা ঢাবিতে হয়েছে 35তম 69তম, অনেকে জানো, আমার পেজে পোস্ট করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কমন করেছে কয়টা, জাহাঙ্গীরনগর, রাজশাহীতে জানো। সো এটাতে যুক্ত হতে গেলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিবা সবাই। এখনই ক্লাস শেষে নক দিয়ে রাখো বা আগামীকাল নক দিয়ে রাখো। হোয়াটসঅ্যাপ নাম্বার 017377767। এই একটা কোর্সে যুক্ত হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছের 100তে 100 প্রিপারেশান হয়ে যাবে, ইনক্লুডিং অফ মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, প্রত্যেক টপিকে। এখন তুমি অ্যাড না হো, একটা বিষয় খেয়াল করো, তুমি তোমার চয়েস লিস্টে আমাকে রাখো। তোমার অ্যাডমিশনের সময় সাধারণ জ্ঞানের প্রবলেম হলে একবার হলে আমার নামটা স্মরণ করে যে নাবিল ভাইয়ার জিকে ইউটিউব পেজ। তোমরা এই পেজটা ফলো করে রাখো। আমার পেজের নাম দেখো জিকে ইউটিউব, এই পেজটা ফলো করে রাখো, বা আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখো। তুমি কখন না কখনো তোমার আমার কাজে লাগবে। বাট যারা এখন থেকে যুক্ত হয়ে যাচ্ছে, আমি তোমাদের একটু দেখাই গ্রুপটা, অনেকে দেখেছো অনেকে দেখো নি, তোমাদের দেখাই যে ক্লাসগুলো কেমন চলছে এখন থেকে। যারা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন এখন থেকে নিচ্ছে অ্যাডমিশন এসএসসির পাশাপাশি, প্যারা হচ্ছে না, কারণ সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস, 2 ঘন্টা, সপ্তাহে এত ঘন্টা মাঝখানে 2 ঘন্টা আমাকে দিবে। আমি তোমাদের মোটিভেটেড রাখবো, আমি তোমাদের তৈরি করবো। সো সরি জিকে উঠো না, হবে এটা হবে, আমি তোমাদের দেখাই, ফেসবুকে গেলে দেখবা। এই যে তোমরা একটু আগে সবাই যারা আমার পেজটা ফলো করো না, একটু কাইন্ডলি পেজটা ফলো করে দিও ভাইয়ার। এই যে ভাইয়ার পেজটা একটু ফলো করে দাও তোমরা, দেখি যারা এখনো ফলো করো নি ভাইয়ার পেজটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ, একটু কাইন্ডলি ফলো করে দাও তো দেখি। দেখো আমার ফেসবুকে যারা এখনো ফলো করোনি একটু করে দিও। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব। যারা দেখছো ইউটিউব থেকে, যারা দেখছো এখানে কিন্তু লাইভ ক্লাসগুলো হয়, বা যারা ফেসবুক থেকে দেখছো নিয়মিত ক্লাস পেতে চাও, টেকনিকের ভিডিও পেতে চাও, জিকে ইউটিউব এটা একটু ফলো করে দিও। তোমরা একটু ফলো করে ডান লিখে দিও। আর হচ্ছে গিয়ে তোমরা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা যারা জানতে চাও যে ভাই এখন প্রি অ্যাডমিশন জিকে কেমন ক্লাস হচ্ছে, আমি তোমাদের একটু গ্রুপটা দেখাই। এই দেখো, আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার কিন্তু 400 জনের মতো হয়ে গিয়েছে। তোমরা একটু দেখো, এই দেখো 400 জনের মতো মেম্বার হয়ে গিয়েছে আমার এই গ্রুপটাতে। এটা হচ্ছে জিকে প্রাইভেট ব্যাচটা, যেটা অগ্রিম। যুক্ত হলে যারা এতদিন যুক্ত হওনি, তারা এই ফিচারে আইসা আমার গ্রুপে যুক্ত হইলে আগের যে ক্লাসগুলো হয়েছে এইখানে তোমরা সবগুলো সিরিয়ালি রেকর্ডেড পাবা। 3-4 দিনের মধ্যে করে ফেলতে পারবা, কারণ সপ্তাহে 2 দিন ক্লাস হয়, আর বাকিটা তুমি এই ক্লাসগুলো করে ফেলতে পারবা 1 ঘন্টা করে ক্লাস। আগে কয়টা ক্লাস হয়েছে এটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ আমি তোমাকে দেখাই দেবো কীভাবে ক্লাস করতে হবে। রেকর্ড ক্লাস করতে কোনো কিছু না বুঝলে আমি আসি, এটা প্যারা নাই। দেখো গতকাল ওদের একটা ক্লাস নিয়েছি এই ব্যাচে, দেখতে পাচ্ছ এই ক্লাসটা। এই দেখো গতকাল ক্লাস নিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই টপিকটা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন মেডিকেলে আসে। সো আমি দেখো ওদের কিন্তু 8 ব্যাচে ক্লাসটা নিয়েছি, দেখতে পাচ্ছ ওকে ভেঙে কিন্তু পড়িয়েছি। দেখো খেয়াল করো, এই দেখো
তোমরা হয়তো দেখবা যে আমি ক্লাসটা পড়িয়েছি, পড়ানোর পর বঙ্গবন্ধুকে উক্তিগুলো পড়িয়েছি, তারপর বিভিন্ন তথ্য দিয়েছি, বঙ্গবন্ধুর জীবনের উপরে পুরো ওভারঅল একটা তোমার ওভারভিউ দিয়েছি যেগুলো আসতে পারে। এবং দেখো এই ক্লাসের সাথে সাথে ওদের কিন্তু তোমার কি হয়, এই ক্লাসগুলো দেখো একটা একটা করে হচ্ছে, ওরা কিন্তু আগে যাচ্ছে। তুমি কেন বসে আছো রে ভাই? তুমি কেন এখন থেকে প্রিপারেশন নিবা না? সবাই প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য এগিয়ে যায়, একজন মেন্টর লাগে। সো তোমরা যারা চুজ করবা জিকে কোর্স তারা আশা করি আমার নামটা মাথায় রাখবা। এবং শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি পরীক্ষা, এবং আমি ক্লাস শেষ হলে স্লাইডগুলো দিয়ে দিই ওদেরকে, দেখো। তো সব কিছু মিলে আমি একটা কথাই বলবো, যারা আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, একটু দেখা দিই চ্যানেলটা, এখানে ফ্রি ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবা। সো তোমরা যারা অ্যাড হতে চাও অ্যাড হয়ে যেও। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করো নাই, আমার যারা ফেসবুক থেকে দেখছো, তোমার ভাইয়ের ইউটিউব চ্যানেল হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, তুমি এখানে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। হ্যাঁ, এটা একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে গিয়ে, যাতে রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাও। সো কথা একটাই, যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দাও, এটা হচ্ছে নাম্বার। এখন ডিসকাউন্ট চলতেছে, এখন ভালো করে রানিং ক্লাস চলতেছে, এখন থেকে আগায় থাকলে তুমি বিশ্ববিদ্যালয় টপ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে 01737767421, হোয়াটসঅ্যাপে একটা নক দাও, ঠিক আছে? নক দিয়ে জাস্ট আমাকে জানাই রাখো তুমি যুক্ত হতে চাও, বা এটা নিয়ে আরও কথা বলতে চাও, আমার সাথে কথা বলতে চাও, বা তোমার সমস্যাগুলো জানাতে চাও। বা তুমি যখনই অ্যাড হবা, যদি দেরিতে অ্যাড হও তুমি অনেক লাইভ ক্লাস মিস করবা, রেকর্ড ক্লাস আরও জমে যাবে। দেরিতে অ্যাড হও, কোর্সের ফি বেড়ে যাবে। তো একটু ম্যানেজ করে হলেও যদি এটাতে অ্যাড হও, তোমার লাইফে একটা বেস্ট ডিসিশন হবে। তুমি শেষে এসেও অ্যাড হবা, তখন বলবা আগে অ্যাড হওয়াটা উচিত ছিল। একদিন তুমি এই কথাটা বলবা, আজকে এটা একটু লিখে রাখো। সো আর কথা বলবো না। সো আশা করি তোমাদের রেনকোট গল্পটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী বাংলা ক্লাসে, হয়তো পরের ক্লাসে আমার পথ পড়াবো, সিরাজউদ্দৌলা পড়াবো, এই পেজে বা ইউটিউবে ক্লাস পেয়ে যাবা। আমার জন্য দোয়া করবা, প্রচুর গরম, সবার জন্য দোয়া থাকলো। পিতামাতার কথা শুনবা, পিতামাতার কথা রাখবা, পিতামাতার সাথে ভালো সম্পর্ক রাখবা, নিয়মিত পড়াশোনা করবা, স্ট্রাগলটা করে যাবা। এই তো, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এই কোর্স সম্পর্কে প্রশ্ন থাকলে করতে পারো, যে কোনো কিছু জানা থাকলে আমাকে করতে পারো। 1 মিনিট পর ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, ডিসকাউন্ট চলতেছে। তুমি দেখো এই একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছে 24টা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হয়ে যাচ্ছে। এতগুলো বিশ্ববিদ্যালয়ের কোর্স আলাদা কিনতে গেলে তোমার 2-3 হাজার টাকা লাগবে, প্লাস প্রত্যেকটা লেকচারের উপর এক্সাম থাকতেছে। এক্সাম ব্যাচ কিনতে গেলে অ্যাডমিশন 1000 লাগে, কোর্সের যে মডেল টেস্ট কিনতে গেলে 500 টাকা লাগে। সো 2-3 হাজার টাকা কোর্স পাচ্ছ তুমি 1250 টাকায়, 1350 টাকায়। 2 দিন পর হবে 1450, তারপরে 1600 টাকা হবে। তখন তুমি অ্যাফোর্ড করতে পারবা? তাই এখন যদি কোনো ধরনের সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবা, তাও আমি দেখবো, বিবেচনা করবে কি করা যায়। এই নাম্বার 07377, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা বা হোয়াটসঅ্যাপে কল দিবা, এই নাম্বারটাতে। তাই সব ধরনের সুযোগ ওপেন আছে। ওকে ওকে ওকে, 500 পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে, প্রথম 500 জনের জন্য এই ডিসকাউন্ট, এরপরে 1600 হয়ে যাবে। প্রথম 500 জন, আমাদের কিন্তু আর 100 জন বাকি। প্রথম 500 জন এই ডিসকাউন্টটা পাবা, আমাদের 100 জন বাকি। 100 জন অ্যাড হয়ে গেলে তুমি কিন্তু আর ডিসকাউন্টটা পাবা না, কথাটা মাথায় রেখো। প্রথম 500 জনের জন্য কিন্তু এই ফিটা, তারপরে কিন্তু তোমার ফি হয়ে যাবে 1600। লাস্ট বলে দিলাম, মিলাই নিও কথাটা। প্রথম 500 জনের জন্য এখন 1350, বা অনেক সময় 999 ছিল, এখন 1350। 500 জন অ্যাড হয়ে গেলে তারপর 1600 টাকার কমে ভর্তি হবে না। সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা যারা যুক্ত হওয়ার, এটা হচ্ছে কথা। পিডিএফটা পেইড ব্যাচে পাবা, পিডিএফটা পেইড ব্যাচে পেয়ে যাবা। ভাইয়া আজকে একটা গান হোক, নেক্সট ক্লাসে গান হবে ইনশাল্লাহ। সরি, ইনশাল্লাহ বলে ফেলছি না, গানের সাথে যায় না, সাংঘর্ষিক। নেক্সট ক্লাসে গান হবে। সো আজকে ভালো থাকো ভাইয়া, খুবই টায়ার্ড, দোয়া করো। আর তোমরা যারা এই পর্যন্ত এসে ক্লাসটা ভালো লেগেছে, সত্যিকার অর্থেই আরও ক্লাস চাও, ফ্রি ক্লাস, তোমরা যদি আমাকে মোটিভেটেড করো, আরও সাপোর্ট করো, তাহলে তো ফ্রি ক্লাস দেবো, তাই না? যদি নেক্সটে সিরাজউদ্দৌলা ক্লাস চাও, তাহলে তোমরা পোস্টে একটা রিয়েক্ট করো, আইডিতে শেয়ার করে ডান লিখে জানাও, আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। শেষ 1 মিনিট এটা একটু করে দাও, এখন শেষ অব্দি এসে যদি ভালো লাগে একটা রিয়েক্ট করে রাখো ক্লাসটাতে, একটু শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, বাই। আর যারা যুক্ত হওয়ার হোয়াটসঅ্যাপ নাক দাও, আমি ফ্রি আছি, আমি তোমার সাথে কথা বলবো।